আচ্ছা আমরা শুরু করি। কতদিন আমরা ইউনিট নিয়ে কথা বলছি, এই পর্যন্ত আসছে না আমাদের বিভিন্ন টাইপের লোড। তো আমরা বলছিলাম লোড আছে হচ্ছে কি আপনার পয়েন্ট লোড আছে, যেগুলো আমরা যে এরকম এখানে যে ইগুলো আছে সাধারণত এইভাবে একটা অ্যারো চিহ্ন দিয়ে পয়েন্ট লোড গুলো বোঝানো হয়। তারপরে ডিস্ট্রিবিউটেড লোড নিয়ে কথা বলছিলাম। এই যে ডিস্ট্রিবিউটেড লোড গুলো ইউনিফর্মলি যদি হয় তাহলে একেবারে এরকম করে লেখা হয় বা আঁকা হয়, সেটাকে আমরা এভাবে দেখি। এরপর ইউনিফর্মলি ভ্যারিড লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ইউনিফর্মলি ভ্যারিড লোড আছে এবং আরবিট্রারি ভ্যারিড লোড আছে। যেরকম আমাদের এটা হচ্ছে কি আরবিট্রারি ভাবে লোড ভ্যারি করছে, কোথায় কিরকম ভ্যারি করছে এটা আমি কিছুই জানি না। আর এগুলা ইউনিফর্মলি ভ্যারি করছে, মানে এখানে যেরকম হইছে একদম একটা অনুপাতে ভ্যারি করছে, এটাও সেরকম অনুপাতে কমে গেছে, অথবা এটাও একই রকম। এটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিড লোডের উদাহরণ, ট্রায়াঙ্গুলার লোড এবং ট্রাপিজিয়াম লোড। এছাড়া আমাদের কিছু লোডের ক্যাটাগরি আছে, ওগুলো হচ্ছে আমার বেসিক লোডিং, যেগুলো আমাদের স্ট্রাকচারে দেখানো হয়। এছাড়া লোডিং এর কিছু ক্যাটাগরি আছে, এগুলো আপনারা যখন ডিজাইন শিখবেন তখন আস্তে আস্তে এগুলো জানতে পারবেন। যে ডেড লোড আছে, ডেড লোড মানে হচ্ছে কোন একটা স্ট্রাকচারের যে সেলফ ওয়েটটা সেটাকে বলা হয় হচ্ছে ডেড লোড। এছাড়া লাইভ লোড আছে, যেগুলো স্ট্রাকচারের সাথে স্ট্রাকচার যখন তৈরি করা হয়, যেরকম আপনাদের আমি যদি এটার উদাহরণ বলি, এই স্ল্যাবটা মেঝেটা এই স্ট্রাকচারের সাথে সবসময় থাকবে, এটা হচ্ছে। কিন্তু এই যে চেয়ার টেবিল গুলো এখানে নাও থাকতে পারে, আপনারা এখন আছেন আবার নাই, মানে এগুলো হচ্ছে লাইভ, কখনো আসে কখনো আসে না। এই জন্য এগুলো তো লাইভ লোড বলা হয়। এগুলো সাধারণত কোড সাজেস্ট করে দেয়, বিল্ডিং ডিজাইনিং এর যে কোডগুলো আছে সেগুলো আছে। এছাড়া এনভায়রনমেন্ট থেকে কিছু কিছু লোড আসে। এনভায়রনমেন্ট থেকে আসে হচ্ছে উইন্ড লোড, আর্থকুয়েক লোড, বা আর্থ প্রেসার আসতে পারে, ফ্লুইড প্রেসার আসতে পারে, পানি দিয়ে চাপ দিতে পারে, যদি তুষার পড়ে তাহলে তুষারের চাপ আসতে পারে। এরকম অনেক ধরনের লোড আমাদের এনভায়রনমেন্ট থেকে আসে। তো আমাদের এগুলো আসলে দরকার নাই, এগুলো ডিজাইনের সময় দরকার পড়ে। আমার এখন যেটা জানা দরকার সেটা হচ্ছে গিয়া এক্সটার্নাল আর ইন্টারনাল ফোর্সেস। আসলে একটা বডি বা একটা যদি আমি বস্তু চিন্তা করি, এটার উপর বাহ্যিক কিছু বল আছে, মানে বাইরে থেকে যে বলগুলো এটার উপর প্রয়োগ করা হয়। বাইরে থেকে এর উপর বল প্রয়োগ করলে এর ভিতরে কিছু কিছু ফোর্স জেনারেট করবে, এটাই স্বাভাবিক। আপনাকে যদি আপনি দাঁড়ায় আছেন, আপনাকে দুই পাশ দিয়ে দুজন কেউ টানতেছে, তাহলে আপনার বডির মধ্যে টেনশন তৈরি হবে। বাইরে থেকে যেটা টানতেছে সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, আর ভিতরে যেটা তৈরি হচ্ছে সেটা ইন্টারনাল ফোর্স। তো আমাকে আসলে ইন্টারনাল আর এক্সটার্নাল ফোর্স গুলাই আসলে আমাকে জানতে হবে, বের করতে হবে। হ্যালো, হ্যাঁ মানুষের কথা। আচ্ছা আচ্ছা, তো আমার আসলে বেসিক্যালি বাইরে থেকে যে বলগুলো প্রয়োগ করা হবে সেটা এক্সটার্নাল ফোর্স, আর ভিতরে যে ক্রিয়েট হবে সেটাই হচ্ছে ইন্টারনাল ফোর্স। সবার ঝামেলা বাঁধে ইন্টারনাল ফোর্স নিয়ে, এক্সটার্নাল ফোর্স নিয়ে কারো ঝামেলা বাঁধে না, বাঁধে হচ্ছে ইন্টারনাল ফোর্স গুলো থেকে। এখন এক্সটার্নাল ফোর্স কয় ধরনের হতে পারে এখানে আমার দেখানো আছে। বাইরে থেকে যেগুলো লোড অ্যাপ্লাই করব সেগুলো আসলে কি অ্যাপ্লাইড এক্সটার্নাল লোড, বাইরে থেকে আমি লোড চাপাচ্ছি তো এক্সটার্নাল লোড। এছাড়াও আমি যখন এই বস্তুটাকে কোনো জায়গায় রেস্ট করতেছি, ধরেন আমার এই দুই আঙ্গুলের উপর রেস্ট করলাম, তাহলে এখানে একটা সাপোর্ট পাচ্ছে, এখানে একটা সাপোর্ট পাচ্ছে। আমরা নিউটনের তৃতীয় সূত্র জানি যে যেখানে অ্যাকশন আছে সেখানে অবশ্যই রিঅ্যাকশন আছে। রিঅ্যাকশন ফোর্স এক ধরনের এক্সটার্নাল ফোর্স। এছাড়া এই বস্তুটার উপর পৃথিবী বল প্রয়োগ করতেছে, যার কারণে এটা ওজন হচ্ছে। এটা তো বাইরে থেকে, পৃথিবী বাইরে থেকে একে টানতেছে, ওয়েটটাও এক ধরনের এক্সটার্নাল লোড। তো এই ধরনের কিছু কথা বলা আছে। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে কি আমার এক্সটার্নাল ফোর্সের কিছু উদাহরণ। তাহলে কি কি ধরনের এক্সটার্নাল ফোর্স হতে পারে অ্যাপ্লাই করলে যেগুলো, সেগুলো এক্সটার্নাল ফোর্স। যেগুলো এখানে সাপোর্টের উপর যেগুলো রিঅ্যাকশন দেয় সেটাও এক্সটার্নাল ফোর্স, এবং যেটা এর মধ্যে বডিতে ওয়েট কাজ করে সেটাও এক্সটার্নাল ফোর্স। অঙ্ক করার সময় মাঝে মাঝে ওয়েটটাকে বাদ দিয়ে দেওয়া হয়, যে ওই বিমটা আছে, বিমের ওয়েট বাদ দিয়ে নরমালি
এক্সটার্নাল ফোর্স দেখানো এটা কোনো সমস্যা না কখনো কখনো ওয়েট কনসিডার করা হয় কখনো কখনো ওয়েট কনসিডার করা হয় এখন এই এক্সটার্নাল ফোর্সের কারণেই আসলে এই বস্তুটার মধ্যে কিছু ইন্টারনাল ফোর্স জেনারেট করবে আমার কাজ হচ্ছে ওই ইন্টারনাল ফোর্স গুলো নিয়ে এক্সটার্নাল ফোর্স নিয়ে আমার কোনো এক্সটার্নাল ফোর্স আসবেই একটা লোক আপনার মনে করেন আপনারা ধরে দুজন মিলে দুই দিকে টানতেই পারে এখন আপনার ওই টানার কারণে আপনার ভিতরে বডির মধ্যে কি হবে ইন্টারনাল ফোর্স জেনারেট করবে এখন আপনার বডির এটা নাও ক্ষমতা নাই তাহলে আপনার কি হবে দ্রুত হয়ে যাবে বুঝতে পারছি ওটার পরিমাণ বাড়তেও পারে কমতেও পারে বাইরের এক্সটার্নাল ফোর্সের পরিমাণ বাড়া কমার সাথে আপনার ভিতরের ইন্টারনাল ফোর্সের পরিমাণ বাড়বে কমবে ঠিক আছে এখন আপনার বডি যদি ওই পরিমাণ টান বা চাপ সহ্য করতে না পারে তাহলে বডি ফেল করবে ঠিক এরকম বিম কমানোর ক্ষেত্রেও ঘটনাগুলো আসলে এক্স্যাক্টলি দ্য সেম এক্সটার্নাল ফোর্স কাজ করবে কোন একটা বিমের উপর বা কলামের উপর কোন একটা মেম্বারের উপর বা কোন একটা বডির উপর যেটাই করে না কেন সেই এক্সটার্নাল ফোর্স গুলোর কারণে ভিতরে ইন্টারনাল ফোর্স জেনারেট করবে কিরকম যেরকম উদাহরণ লাল কালারে দিয়ে দেখানো আছে অ্যাক্সিয়াল ফোর্স শিয়ার ফোর্স অথবা মোমেন্ট এগুলোই আসলে ইন্টারনাল ফোর্স গুলো জেনারেট করে মোমেন্ট আবার বিভিন্ন ধরনের আছে বেন্ডিং মোমেন্ট আছে টুইস্টিং মোমেন্ট আছে মোচড়ানো পাকানো অনেক ধরনের মোমেন্ট আছে যে এটা নিয়ে আমি পরে আসতেছি এবার আসলে আপনাদের যেটা বুঝেনি নাই আপনাদের সাপোর্ট দেখালাম একজন বলে এটা ফিক্স সাপোর্ট একজন বলে এটা হিঞ্জ সাপোর্ট ফিক্স সাপোর্ট সে চিনে না হিঞ্জ সাপোর্ট চিনে নাই হিঞ্জ সাপোর্ট কি রকম কোনটা কি জাতের সাপোর্ট এটা আপনারা দেখে চিনতে পারবেন যার কারণে আপনাদের সাপোর্ট নিয়ে আসলে বলা হচ্ছে সাপোর্ট আইডিয়া আপনাদের তো সবার আগে বলছি মাথার মধ্যে এটা ঢোকান পৃথিবীতে আদর্শ বলতে কিছু নাই আমরা আদর্শ জিনিস পড়ি ঠিকই বাট অ্যাপ্লাই করার সময় সেটা আদর্শের সাথে মিলায় কাজটা করি এক্স্যাক্টলি একদম আদর্শটা হয় যেরকম ক্লাসের মধ্যে বলছিলাম যে আসলে আমরা ওটাকে চিন্তা করি ওটা সব হিঞ্জ ওই জায়গায় মোমেন্ট রেজিস্ট করবে না কিন্তু ক্লাসে যখন দুটো বোল্ডিং করা হয় তখন সেখানে আমরা মোমেন্ট ক্যাপচার করে ফেলে যার কারণে আসলে আমরা আইডিয়াল জিনিসগুলো শিখি বাট আসলে আইডিয়াল জিনিসগুলো অ্যাপ্লাই করি না মানে অ্যাপ্লাই করতে পারি না আচ্ছা যাই হোক আমাদের সাপোর্ট হচ্ছে এখানে বলা আছে সাধারণত আইডিয়াল সাপোর্ট হচ্ছে তিন জাতের হিঞ্জ সাপোর্ট রোলার সাপোর্ট এবং ফিক্স সাপোর্ট এটা আপনারা কেসেল 1 এ শিখছেন মেকানিক্স শিখছেন যত জায়গায় পড়ে আসছেন এতদিন ধরে সবই এই তিনটে সাপোর্টের কথা শিখছেন হিঞ্জ সাপোর্টের আরেকটা নাম কি পিন সাপোর্ট রোলার সাপোর্ট বা আরেকটা নাম আছে রকার সাপোর্ট ওই যে রকিং চেয়ার যেটা ওই রকিং মানে হচ্ছে যেটা দুলতে পারে ঠিক আছে ওই রকার সাপোর্ট ফিক্স সাপোর্ট যেটা হচ্ছে কোনো দিকে মুভ করবে না ঠিক আছে তো আপনারা সাপোর্ট তো এতদিন ধরে শিখে আসছেন কিন্তু কেউ বলতে পারবেন না সাপোর্টটা কিভাবে কাজ করে আমার এখানে কিছু ছবি আছে এখানে কিছু ছবি দেওয়া আছে অথবা আমি যদি আরেকটু অ্যাডভান্স করি তাইলে আমাকে একটু বুঝতে সুবিধা হবে সবার ফার্স্ট এই সাপোর্টগুলো বোঝার জন্য আমাদের কিছু অ্যাক্সিস নিয়ে কথাবার্তা বলতে হবে আসলে অ্যাক্সিস নিয়ে কথাবার্তা না জানলে আপনি সাপোর্ট নিয়ে বুঝবেন না ঠিক আছে অ্যাক্সিস আবার দুই ধরনের আছে একটা হচ্ছে গ্লোবাল অ্যাক্সিস একটা হচ্ছে লোকাল অ্যাক্সিস লোকাল অ্যাক্সিস সম্পর্কে আমরা সেদিনই আপনাদের সাথে আলোচনা করছিলাম এই একটা মেম্বার এভাবে রাখলাম এটা লম্বা যেদিকে সেটা হচ্ছে তার মেজর অ্যাক্সিস বলছিলাম আর এর অন্য দুই সেট ওয়াইয়ার যে থাকতে পারে সেটাকে ট্রান্সভার্স অ্যাক্সিস বলছিলাম তাহলে এইটা হচ্ছে এটা লোকাল অ্যাক্সিস কারণ কি এটা আমি যেদিকে ঘোরাবো অ্যাক্সিস সেই দিক প্রোডাক্ট করে যাচ্ছে আমি এদিকে রাখলাম এখন তার অ্যাক্সিস এদিকে আমি এদিকে রাখলাম এখন তার অ্যাক্সিস এদিকে তার মানে মেম্বার আমি যেদিকে শোয়াচ্ছি অ্যাক্সিস সেদিকে চলে যাচ্ছে তার মানে এই মেম্বারটার জন্য ওই অ্যাক্সিসটা ফিক্স শুধুমাত্র ওই মেম্বারটার জন্য লোকালি ওটার জন্য ওটা হচ্ছে তার ফিক্স লোকাল অ্যাক্সিস এটাকে গ্লোবালিও চিন্তা করতে পারি যে আমার যদি রুমের সাথে চিন্তা করি তাহলে রুমের এটা যদি x হয় এটা যদি y হয় এটা যদি z হয় তাহলে এটার সাথে কিন্তু এটা মিলবে না কেন এটা x হচ্ছে এই বরাবর বা এটাকে x না বলে এটাকে এক নাম্বার অ্যাক্সিস বলি এক নাম্বার অ্যাক্সিস মানে কি কোন একটা বিম যেদিকে লম্বা সেটা হচ্ছে তার এক নাম্বার অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস মেজর অ্যাক্সিস কত নাম্বার অ্যাক্সিস বলা হয় এক নাম্বার নাম দিলাম আমি স্যার x y z দিয়ে আমরা নাম শুনছেন আমি 1 2 3 দিয়েও বলতে পারি a b c দিয়েও নাম বলতে পারি কোনো সমস্যা নেই এটা হচ্ছে কি তার এক নাম্বার অ্যাক্সিস তাহলে এই এক নাম্বার অ্যাক্সিসের সাথে কি এই অ্যাক্সিসের কোনো মিল আছে নাই যখন আমি গ্লোবালি সবার জন্য চিন্তা করতেছি সেটাকে বলা হয় গ্লোবাল অ্যাক্সিস যেটা ফিক্সড সবার জন্য সব জায়গায় x y z ফিক্সড এটাকে বলা হয় গ্লোবাল অ্যাক্সিস আর যেটা এখন আমি এটা লোকালি চিন্তা করতেছি মেম্বার এভাবে রাখলে এটা তার অ্যাক্সিস মেম্বার এভাবে রাখলে এটা তার অ্যাক্সিস এটা হচ্ছে কি তার লোকাল অ্যাক্সিস ইন্টারনাল যত ফোর্স আছে এগুলো সব বের করতে হয় কিসে
লোকাল অ্যাক্সিস। আপনাকে ইন্টারনাল যত ফোর্স আছে সব বের করতে হয় লোকাল অ্যাক্সিস, আর এক্সটার্নাল যত ইনপুটের কাজ করতে হয় সেগুলো সব গ্লোবাল অ্যাক্সিসের কাজ। আসেন গ্লোবাল অ্যাক্সিস সম্পর্কে একটু দেখে নিই। গ্লোবাল অ্যাক্সিস আসলে আমি নরমালি বলে দিতে পারি যে সাপোজ মনে করেন আমি যদি এই কিসের সাথে চিন্তা করি, অথবা একটা সিম্পল যদি আমার খাতার সাথে 2D এর জন্য চিন্তা করি, আমি 3D এর কথা বাদ দিলাম, আসলে তো সবকিছু 3D, কিন্তু আমরা একটা প্লেনে আঁকতেছি, মানে একটা পৃষ্ঠায় আঁকছি, এটা 2D করে চিন্তা করলাম। 2D করলে আমরা লোকাল গ্লোবাল অ্যাক্সিস জানি কি, এই হচ্ছে কি x, এই হচ্ছে y, এটাকে কি বলতেছি গ্লোবাল। মেম্বার যেভাবেই থাকুক না কেন, হরাইজন্টাল হচ্ছে কি x, ভার্টিক্যাল হচ্ছে কি y, আর আরেকটা আছে হচ্ছে গিয়া এই বরাবর যদি চিন্তা করি তাহলে হচ্ছে গিয়া বাইরের দিকে হচ্ছে গিয়া z, যেটা আমি বুঝাতে পারতেছি না, মানে z অ্যাক্সিস আছে এইভাবে, তাই তো, যেটা আমি বুঝাতে পারতেছি না। তাহলে এটা হচ্ছে 2D এর ক্ষেত্রে x আর y সব জায়গায় ফিক্স, ইনক্লাইন ভাবে থাকে না, ইনক্লাইন আঁকা হয়, ইনক্লাইন করে আসলে এক্স্যাক্টলি ইনক্লাইন করে থাকে না, তো এটা বড় আঁকা ছিল পৃষ্ঠের উপর লম্ব বরাবর, তার পৃষ্ঠের উপর লম্ব বরাবর এই প্রত্যেকটা পারপেন্ডিকুলার তার একে অপরের সাথে 90 ডিগ্রি করে, তাইলে এটা ইনক্লাইন আসলে আঁকা হয় খাতার মধ্যে, কিন্তু আসলে পৃষ্ঠা থেকে বের হয়ে আসছে, ওই জিনিসটা আসলে আঁকা আমার পক্ষে সম্ভব নেই, কারণ 2D তে দেয়, ঠিক আছে। এখন এটা মেম্বার যেভাবে থাকুক না কেন x আর y ফিক্স, আবার হরাইজন্টাল হচ্ছে কি x, ভার্টিক্যাল হচ্ছে কি y, এটা তো আপনারা সচরাচর সাধারণ গণিত দেখে আসেন, তাহলে x y বোঝা গেছে, এটাকে বলতেছি আমরা কি গ্লোবাল অ্যাক্সিস। আর লোকাল যদি বলি তাহলে মনে করেন এই হচ্ছে তার মেম্বার, তাহলে এই দিকটা কি হবে, এক নাম্বার অ্যাক্সিস, আর অন্য যেদিকে থাকবে সেটা হচ্ছে কি তার 2 নাম্বার অ্যাক্সিস, এটা হচ্ছে লোকাল 2D, আর এটা হচ্ছে কি গ্লোবাল 2D, বোঝা গেছে। লোকাল অ্যাক্সিস যেদিকে থাকবে এক নাম্বার অ্যাক্সিস থাকবে, আমার যদি এরকম হতো তাহলে এক নাম্বার অ্যাক্সিস কোন দিকে হতো, এটা এই হচ্ছে 2 নাম্বার, বোঝা গেছে। মানে স্ট্রাকচারটা যেদিকে থাকবে ওই দিক বরাবর সব সময় এক নাম্বার, আর ওটা 90 ডিগ্রিতে 90 ডিগ্রি 2 নাম্বার, বোঝা গেছে। তার মানে লোকাল অ্যাক্সিস অল টাইম যেদিকে তার স্ট্রাকচার ঘুরে সেদিকে তার লোকাল অ্যাক্সিস হয়ে যায়, আর গ্লোবাল অ্যাক্সিস অলওয়েজ সেম x আর y। আসেন এবার রিঅ্যাকশনের কথা আসে। লোকাল অ্যাক্সিসের নামটা কি আমি এবার ইচ্ছা করতে দেব? গ্লোবাল অ্যাক্সিসের নামও আপনি ইচ্ছা মতো, নামে কোনো যায় আসে না, সর্বজন গ্রহিত হচ্ছে কি x আর y ধরা যায়, এর মানে এটা না যে আপনি ওর নাম রহিম করে দিতে পারবেন না, দিতে পারেন, সমস্যা নেই, ওটা আপনার রেফারেন্স, আপনি বলবেন তাহলে আমার রহিমের সাথে এত ডিগ্রি কমে গেছে। আচ্ছা এবার আসেন ওই সাপোর্ট গুলো কিরকম ছবিতে আমরা আঁকি। আমরা ছবিতে সাধারণত সাপোর্ট গুলো আঁকি হচ্ছে কিভাবে, হিঞ্জ সাপোর্টকে আমরা দেখাই হচ্ছে গিয়া, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্টের সিম্বল, খাতার মধ্যে হিঞ্জ সাপোর্ট আমরা আঁকি হচ্ছে গিয়া এইভাবে, রোলার সাপোর্টকে আমরা হচ্ছে গিয়া এইভাবে অথবা এইভাবে, আর ফিক্স সাপোর্ট আঁকি আমরা এইভাবে অথবা ফিক্স মানে হচ্ছে গিয়া ওই জায়গা ফিক্স। এই সাপোর্টগুলো আসলে দেখতে কি রকম সেটা আমি বলে দিচ্ছি, তার আগে টেবিলটা খেয়াল করেন, উপরে লেখা আছে রেস্ট্রেইনস, রেস্ট্রেইন মানে কি আটকায় ধরে, রেস্ট্রেইন মানে হচ্ছে আটকানো, সাপোর্টের কি আটকানো নাম হচ্ছে গিয়া রেস্ট্রেইন। বিভিন্ন জায়গায় সাপোর্ট লেখা আছে, বিভিন্ন জায়গায় রেস্ট্রেইন লেখা আছে, মানে সাপোর্ট মানে কি যে আটকায় ধরে সেটা হচ্ছে সাপোর্ট, সাপোর্ট রেস্ট্রেইন বলা হয়, রাইট। আচ্ছা আসেন হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টটা আমি আপনাকে আগে থিওরিটিক্যালি বুঝাচ্ছি, আইডিয়াল হিঞ্জ সাপোর্ট মানে কি। আমি একটা মেম্বার নিলাম, মেম্বারটাকে এখানে একটা ফুটা করলাম, ফুটা করে এখান থেকে এখানে পার করে দিছি, এর মধ্যে একটা পিন ঢুকাইলাম, ঠিক আছে, পিনটার এখন আমি দুমাথা ধরে আছি, এখন এইটা যেটা সাপোর্ট হবে সেটাকে বলা হয় হচ্ছে হিঞ্জ বা পিন সাপোর্ট। এটার সুবিধা অসুবিধা কি খেয়াল করেন, হিঞ্জ সাপোর্ট যখন থাকতেছে আমি এটাকে কি ডানে বামে মুভ করতে পারতেছি, পিন তো ধরে আছে, হাত আমার ফিক্সড, পিন আমি ধরে দিয়েছি, ডানে বামে মুভ করতে পারতেছি না, উপর নিচে মুভ করতে পারতেছি, মুভ করতে পারতেছি না, কিন্তু আমি যখন এটা ছেড়ে দিব তখন কি এটা থাকতেছে সোজা, থাকতেছে না, কারণ এটা ওই পিনের সাপেক্ষে মুভ করতেছে, রোটেট করতেছে, মানে আমি এখানে মোমেন্ট দিলেই সে ঘুরে যাচ্ছে, মোমেন্ট মানে মোশন, আমি মোমেন্ট দিলেই সে অটোমেটিক
ঘুরে যাচ্ছে, এখানে মোমেন্ট দিচ্ছে কে? পৃথিবীর আকর্ষণ বলটা তাকে মোমেন্ট দিচ্ছে আর উপরে যাচ্ছে, তারপর থাকছে ওয়েট দিলে ও মোমেন্ট করতে চায়। মোমেন্ট মানে হচ্ছে কি একটা পয়েন্টের সাপেক্ষে সে ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার মানে সে কি আবার মোমেন্ট রেজিস্ট করতে পারতেছে, আটকাইতে পারতেছে? এই কারণে দেখেন আমার এখানে লেখা আছে মোমেন্ট সে নিতে পারে না, কিন্তু সে f of x নিতে পারে অথবা f of y নিতে পারে, অবশ্যই পারে। x মানে ডানে বামে, আমি ডানে বামে টানাটানি করলেও এটা ছুটে আসবে ডানে অথবা বামে। আর f of y মানে কি উপরে অথবা নিচে, গ্লোবাল অ্যাক্সিস বলে দাও। লোডটা রেজিস্ট করতে পারছে। উপরে টান মারলেও সে উঠবে না, নিচে টান মারলেও সে নামবে না। তার মানে সে fx ও কভার করতে পারে, fy ও কভার করতে পারে, কিন্তু মোমেন্ট কভার করতে সে পারে না। এখন প্রশ্ন করতে পারেন মোমেন্ট কি z লিখলেন কেন? ওখানে আমি mx অথবা my কিছু লিখি না, আমি mz লিখলাম কেন? কারণ মোমেন্ট হয় হচ্ছে সবসময় z অ্যাক্সিস বরাবর, সবসময় যে হয় তা না, মানে এই ক্ষেত্রে 2D এর ক্ষেত্রে মোমেন্ট হয় সবসময় z অ্যাক্সিস বরাবর। কিভাবে দেখেন? এই যে x অ্যাক্সিস কোন দিকে? এদিকে। y অ্যাক্সিস কোন দিকে? এদিকে। z অ্যাক্সিস কোন দিকে? এদিকে। মানে আমার পিনটা যেদিকে বরাবর আছে সেটাই তো আমার z অ্যাক্সিস। এটা ঘুরতেছে কার সাপেক্ষে? পিনের সাপেক্ষে না? তার মানে পিনের সাপেক্ষে মোমেন্ট সে নিতে পারতেছে না, এই কারণে বলছে মোমেন্ট z সে নিতে পারে না। যেটা সাপেক্ষে ঘুরে সেটাই হচ্ছে তার অ্যাক্সিস। যেরকম আমি যদি বলি এটা y অ্যাক্সিস, এই বরাবর কি বা এই বরাবর z অ্যাক্সিস ধরেন, এই বরাবর z, এই বরাবর x, এই বরাবর y, এই দরজাটা ঘুরতেছে কোন অ্যাক্সিস সাপেক্ষে বলতে পারেন? এই দরজাটা আমি ঘুরাইতে পারতেছি হচ্ছে কি এই অ্যাক্সিস বরাবর, এদিকে ঘুরাইতে পারতেছি পারতেছি না, তার মানে এই মোমেন্ট নিচ্ছে না। কোন মোমেন্ট নিচ্ছে না? z এর মোমেন্ট নিচ্ছে না। এইটা দিয়ে অ্যাক্সিস বরাবর ওটা, হ্যাঁ ওটা তো আমার আসল বিষয় না, 2D তে আমার আসল বিষয় না, কিন্তু বুঝতেই পারছেন মোমেন্ট হয় হচ্ছে যে অ্যাক্সিস বরাবর সে রোটেট করে যায়। যেরকম এখানে রোটেট করলে কোন অ্যাক্সিস বরাবর? এই অ্যাক্সিস বরাবর। এখন পিনটা আছে আমার কোন অ্যাক্সিস বরাবর? z এ। এই কারণে সে mz নিতে পারে না। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমি তো আপনার হাত দিয়ে দেখালাম, হিসাবটা হাত দিয়ে দেখালাম, আপনাদের আইডিয়াল হিসাবটা দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। এবার আসেন রোলার সাপোর্টের সমস্যা কি? রোলার সাপোর্টটা আমি বলছিলাম ঠিকই আছে, এখন এর মাথায় একটা চাকা লাগাই পিন ঢুকাইছে ঠিকই, মানে গাড়ির চাকা চিন্তা করেন, এখানে দুটো আমি চাকা লাগাই দিছি। এখন আমি উপরে নিচে টানতে পারতেছি না ঠিকই, কিন্তু যখন আমি এখানে ঠেলা দিচ্ছি সে চাকা দিয়ে সরে যাচ্ছে, আবার ছেড়ে দিলেও কিন্তু সে ঘুরে যাচ্ছে। তার মানে রোলার সাপোর্ট, সরি এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ YS সে রেজিস্ট করতে পারতেছে, সে ওয়াইটা রেজিস্ট করতে পারতেছে, মানে গাড়ি দাঁড়ায় আছে না, গাড়ি কি নিচে ডুবে যাচ্ছে? যাচ্ছে না, কিন্তু গাড়িকে ঠেলা দিলে সে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতেছে, মানে ওই দিক বরাবর সে কোনো লোড ক্যারি করতে পারে না, কিন্তু ভার্টিক্যালি কিন্তু গাড়ি সম্পূর্ণ লোডটা ক্যারি করতে পারে। তার মানে রোলার সাপোর্ট যেভাবে আছে সেই দিক বরাবর সে ক্যারি করতে পারে, কিন্তু যেদিকে চাকা মুভ করে সেদিক বরাবর সে ক্যারি করতে পারে না। যেরকম এখানে চাকাটা এই দিক বরাবর মুভ করবে, তার মানে এই দিক বরাবর সে কোনো লোড ক্যারি করতে পারবে না, লোড দিলে সেদিকে সরে যাবে। সরে যাবে মানে সে লোড ক্যারি করতেছে না, মানে কোনো রিঅ্যাকশন নাই, ওই বরাবর রিঅ্যাকশন নাই, কিন্তু যেদিকে ক্যারি করতেছে সেদিকে তো রিঅ্যাকশন পাবে, সেই রিঅ্যাকশনটা বের করা আমার কাজ ছিল। আচ্ছা ঠিক সাপোর্ট, এই যে এটাকে যখন এভাবে ধরলাম, এখন খেয়াল করেন ডানে বামে মুভ করতেছে, উপর নিচে মুভ করতেছে, এখানে যদি কেউ দাঁড়ায় থাকে তাও কি নিচে নামতেছে, তার মানে কি সে মোমেন্টও নিচ্ছে, তার মানে ফিক্স সাপোর্টে সে তিনটাই নেয়, হরিজন্টালও নেয়, ভার্টিক্যালও নেয়, মোমেন্টও নেয়। দেখেন এখানে একটা ফিক্স সাপোর্ট দিলে আমার এই বিমটা সুন্দর মতো দাঁড়ায় যায়, কিন্তু একটা যদি হিল সাপোর্ট দিতাম আমার বিমটা দাঁড়াইতো না। একটা হিল সাপোর্ট আর একটা রোলার সাপোর্ট দিলে আমার বিমটা দাঁড়ায় যায়। ঠিক আছে, দুটোই হিল হতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা হিন্সার একটা রোলার দিই। প্র্যাকটিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে দুটো হিল। না, আমরা ওই অঙ্ক করি। অঙ্ক করার আমি বললাম ওগুলো সব আইডিয়াল অঙ্ক, ওটা হচ্ছে আইডিয়াল অঙ্ক, আদর্শ অঙ্ক, বাস্তবে আসলে এরকম এখন কথা হচ্ছে হিল সাপোর্ট আর একটা হিল আর একটা রোলার কেন নাই সেটাও আমি আসবো সেদিনের অঙ্কটা
কেন নেয়? কিন্তু আপাতত এটা তো বুঝতে পারছেন হিল সাপোর্ট কিরকম, রোলার সাপোর্ট কিরকম, আর ফিক্স সাপোর্ট কিরকম। আসেন দেখি আসলে কিরকম। প্র্যাকটিক্যালি দেখেন এগুলোতে নাই, এগুলো The সব pin support on the left does not allow translation in any direction, but does খেয়াল করেন এটা হচ্ছে কি একটা হিল সাপোর্ট আর এটা হচ্ছে একটা রোলার সাপোর্ট। মুভমেন্টটা খেয়াল করবেন, দেখবেন যে এই জায়গাটা মুভ করতেছে ডানে বামে, কিন্তু ভার্টিক্যালি কিন্তু সে লোড দিতে পারতেছে। খেয়াল করেন allow rotation of the beam at the joint. Support reactions are generated in the direction of restraint. Therefore, a pin support has two support reactions. আমি আরো যদি স্পষ্ট করে সাপোর্টটা দেখাই, The fixed support exerts a moment and two components of force parallel to the coordinate axes. This prevents both translation and rotation. The pin support exerts two components of force parallel to the coordinate axes. This allows for rotation about the axis of the pin. মুভ করতে পারতেছে, কিন্তু ডানে বামে যেতে পারতেছে না, উপর নিচেও সে যাইতে পারতেছে না। বোঝা গেছে? একটা পিন দিয়ে ফুটা করে আমি ঢুকাই দিছি, সে এদিক বরাবর রোটেট করে ঠিকই, কিন্তু ডানে বামে নড়তে পারে না, উপর নিচে নড়তে পারে না। এই কারণে তার একদম ছবির শুরুতেই দেখবেন তার রিঅ্যাকশন দিছে দুইটা। কবজা টাইপের না হিঞ্জের বাংলা হচ্ছে কবজা, হিঞ্জের বাংলায় কবজা। একটা ভার্টিক্যাল দিছে আর একটা হরাইজন্টাল দিছে। তার মানে হরাইজন্টালে যদি ধাক্কা দেই তাহলে ওটা দিকে শিফট করতে হবে, ভার্টিক্যালে যদি চাপ দেই তাহলে উপর দিকে সে রিঅ্যাকশন দিবে। তার মানে রিঅ্যাকশন হিঞ্জ সাপোর্ট দেয় কয়টা? দুটো রিঅ্যাকশন দেয়। আচ্ছা এবার আসেন রোলার সাপোর্ট। The roller support exerts a force perpendicular to the surface on which it rests. This allows for translation parallel to the surface on which it rests, and rotation about the axis of the pin. আবার এদিকেও ঘুরে যাচ্ছে, মোমেন্ট রেজিস্ট করতে পারে না, রোল যেদিকে করে সেদিকেও সে কোনো লোড নিতে পারে না। হিঞ্জার রোলারের দুইটা কাট মিলে একটা কাজ করতেছে না হিঞ্জ হিঞ্জের মতোই, কিন্তু চাকাটা দিয়ে দেওয়ার কারণে সে ওদিকে রোল করে যাচ্ছে। যে টাইপের ওই টাইপের তো লাগতেছে হ্যাঁ হ্যাঁ নিজের মতোই। এই বললাম যে হিঞ্জার রোলারের মিলিত যে এটা প্রতিক্রিয়াটা না এটার নামই তো রোলার, এটা আবার মিলিত প্রক্রিয়া কেন? এটার নামই তো রোলার, হিঞ্জের মতো। কিন্তু এখানে আপনার এইখানে তো হিঞ্জ করাই, এখানে তো হিঞ্জ করাই, কিন্তু এখানে দুটো চাকা দিছে যার কারণে সে ওই দিক বরাবর সেটাই মানে হিঞ্জের সঙ্গে চাকা সেট করা হিঞ্জের সাথে চাকা সেট করা, তাহলে সেটা রোলার হয়ে যাবে। কোথায় এটা? আচ্ছা এটা একটা খুবই ভালো কোশ্চেন করছেন, এটা আসলে খুবই ভালো কোশ্চেন। আপনাকে ধরে নিতে হবে এই সেটআপটা উপর নিচে উঠবে না, ঠিক আছে? দেখে মনে হতে পারে আমি যদি এটা ধরে টান মারি উপরের দিকে তাহলে তো উঠে চলে যায়। আসলে এরকম কোন ধরনের লোড আমাদের স্ট্রাকচারে আসে না দেখি এটাকে চিন্তা করা হয় যে শুধুমাত্র সে ভার্টিক্যাল লোড সে ক্যারি করে। এক্স্যাক্টলি বাস্তবে কিন্তু সে ভার্টিক্যাল লোড ক্যারি করে না, কোনো প্র্যাকটিক্যাল কোনো হিঞ্জ নাই, সরি কোনো প্র্যাকটিক্যাল পৃথিবীতে আমি বলছি আগে আদর্শ আর বাস্তব আলাদা। গাড়ির চাকা একটা হিঞ্জ সাপোর্ট, গাড়ি ভার্টিক্যালি লোড নিচ্ছে, আমি বলতেছি না হিঞ্জ রোলার সাপোর্ট ভার্টিক্যাল লোড নিচ্ছে, কিন্তু গাড়িটা যদি আমি ক্রেন দিয়ে উপরে তুলি তাহলে সে উপরের দিকে উঠবে না, উঠে আসবে, আসলে তো ভার্টিক্যাল লোড নিল না। যদি চাকাটাকে এমন ভাবে হইতো যে আমি আটকে রাখতাম মাটির সাথে তাহলে সে ভার্টিক্যাল লোড সে নিতে পারত। আসলে বাস্তবে কোন রোলার সাপোর্টই বাস্তবিক ক্ষেত্রে
কোন রোলার সাপোর্টই যদি এই চাকাটাকে কনফাইন না করে দেওয়া হয় কোন একটা ইসের মধ্যে দিয়ে পাথের মধ্যে দিয়ে যদি চাকাটাকে কনফাইন না করে দেওয়া হয় তাহলে সেটাকে উপরের দিকে টানলে সে উপরের দিকে উঠে চলে আসে। কিন্তু আইডিয়ালি আমরা ধরে নিই যে সে উপরে টানলে উঠবে না, নিচে দাবাইলেও সে যাবে না। আমরা যে স্যার যে ফ্যান্টাসি টিম রোলার কাজটা ছিল, হ্যাঁ ওটা তো স্যার ধীরে থেকে একদম Exactly. আমরা উঠে যাই। উল্টে গেলেও আমরা পড়ে যাই, ঠিক আছে? ওইটা আসলে আদর্শ হিঞ্জ বলা যেতে পারে। যেরকম আমরা ওই বলতে পারি, মনে করেন আগেকার আমাদের পর্দার চাকাগুলো ছিল, চাকাগুলো একটা কনফাইন চ্যানেলের মধ্যে দিয়ে যেত, যার কারণে চাকাটাও ডানে বামে মুভ করতে ঠিকই কিন্তু উপর নিচে কোনো দিকে মুভ করতো না। ওটা একটা বাস্তব একটা হিঞ্জ সাপোর্টের উদাহরণ। বাট এগুলো খুবই রেয়ার। আমরা যত ধরনের ব্রিজ ট্রিজ হিঞ্জ সাপোর্ট করে ডিজাইন করি, ব্রিজটা যদি টাইনের উপরে তুলি তাহলে ব্রিজ উঠে চলে আসবে, বুঝতে পারছি? ব্রিজকে যদি আমি টেনে উপর দিকে উঠাই আমি ক্রেন দিয়ে তাহলে ব্রিজ উঠে চলে আসে, চলে আসে, বাট এখানে দেখানো হয় যে আসে না। আসলে আসে না। তার মানে হিঞ্জ সাপোর্ট বোঝা গেছে, সে ভার্টিক্যাল সে বা যেদিক বরাবর তার চাকা নাই সেদিক বরাবর সে লোড ক্যারি করতে পারে, বাট যেদিক বরাবর চাকা আছে সেদিক বরাবর সে লোড ক্যারি করতে পারে না, আবার সে মোমেন্টও ক্যারি করতে পারে না। তার মানে হিঞ্জ সাপোর্টের আননোন আসে একটাই, সেটা হচ্ছে গিয়া যেই বরাবর তার চাকাটা নাই, মানে এখানে এই ক্ষেত্রে ভার্টিক্যাল ওই বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে, রাইট? আর বাদবাকি দিকে দিতে পারবে না কারণ সে তো ওদিকে লোড দিতেই পারবে না। লিড না দেবে না নিতে পারলে দিবে কিভাবে? এখন আসলে ফিক্স সাপোর্ট। The fixed support exerts a moment and two components of force parallel to the coordinate axes. This prevents both translation and rotation. ডানে টানলেও সে আটকায় ধরবে, উপর নিচে উঠাতে গেলেও সে আটকায় ধরবে, তার মানে কোনো দিকেই সে মুভ করবে না। এটাই হচ্ছে গিয়া ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট 2D এর ক্ষেত্রে কয়টা রিঅ্যাকশন দেয়? তিনটা রিঅ্যাকশন দেয়, হরাইজন্টালও দেয়, ভার্টিক্যালও দেয়, আবার মোমেন্টও দেয়, ঠিক আছে? আচ্ছা, This fixed support restricts all three translations and all three rotations at the joint. ঠিক আছে? Therefore, there are 6 support reactions. উপর থেকে লোড নামাই না কেন, ডানে Note that the applied forces and moments are shown in red, and the support reactions are shown in green. যেভাবেই মোস্টাই না কেন এটা 3D ভিউতে দেখাইছে, সে আসলে মোস্টানোও যাবে না, ডানে বামেও করা যাবে না, উপর নিচেও করা যাচ্ছে না। তার মানে ও সব জায়গা দিয়ে সে আটকে রাখছে। তার মানে ফিক্স সাপোর্ট হচ্ছে এটাই হচ্ছে ফিক্স সাপোর্টের উদাহরণ। ঠিক একইভাবে রোলার সাপোর্টকেও 3D তে দেখানো যায়, সে রোল করে যাবে, The roller support exerts a force perpendicular to the surface on which it rests. সেখানে ভার্টিক্যাল The roller support allows for translation parallel to the surface on which it rests, and rotation about the axis of the pin. চাকা আছে, ঠিক আছে? কিন্তু এই দিকেও সে লোড দিতে পারে না, সে ওই অ্যাক্সিস বরাবর তার যে পিন ঢুকানো আছে এই অ্যাক্সিস বরাবর, সেই অ্যাক্সিস বরাবর সে মোমেন্ট নিতে পারবে না। The roller support on the right allows translation to the left and to the right, as well as rotation of the beam at the joint. Support reactions are generated in the direction of restraint. Therefore, a roller support has only one support reaction in a two-dimensional structure. এই হচ্ছে সেই রোলারটা। রোলারটা দেখতে কি রকম? The pin support on a two-dimensional এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট দেখতে এরকম করে রাখি না আমরা, পিছন আগে দেখালাম এটা ত্রিভুজ, এখানে একটু রাউন্ড করে দিছি, এটা ব্যাপার না, এটা ত্রিভুজ, এটা হচ্ছে কি হিঞ্জ সাপোর্ট। আর যখন আমরা এইভাবে আঁকি The roller support port has only one support reaction in a two. তখন এটা হচ্ছে কি একটা রোলার সাপোর্ট। এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ, আমাকে সাপোর্ট চিনতে হবে। সাপোর্ট না চিনে কোনোদেরকে ধরতে পারবে না। সাপোর্ট তো চিনতে হবে এবং জানতে হবে সাপোর্ট কয়টা করে রিঅ্যাকশন দিতে পারে। হিঞ্জ সাপোর্ট কয়টা দিতে পারে? দুইটা, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। রোলার সাপোর্ট কয়টা দিতে পারে? একটা। এই ক্ষেত্রে ভার্টিক্যাল, কারণ রোলারটা সাধারণত এইভাবে থাকে, যার কারণে সে ভার্টিক্যাল লোডটা সে ক্যারি করতে পারে। আচ্ছা, ফিক্স সাপোর্ট কয় দিকে কয়টা? থ্রি ডাইমেনশনালিও দেখানো যায়। এই হচ্ছে থ্রি ডাইমেনশনাল কনফিগারেশন, যেটা আপনার দরকার না।
ঠিক আছে, এগুলো হচ্ছে যখন আমরা ডিজাইন করা দরকার হয় তখন আসলে সবকিছু 3D তে ডিজাইন করতে হয় নাকি। এটা হচ্ছে কি সেই 3D ছক, আপনারা যখন কম্পিউটারে ইনপুট দিবেন তখনই দেখতে পারবেন, যখন আপনাকে কোনো জায়গায় রোড হিট সাপোর্ট দিতে হবে তখন এফএক্স এ ইয়েস দিতে হবে, টিক দিতে হবে, মানে এটা টিক দেওয়া হয় কম্পিউটারে, এফএক্স এ টিক দিতে হয়, এফ পয়েন্টে টিক দিতে হয়, এফ জেড টিক দিতে হয়, আর আপনাকে এখানে নো দিতে হয়। এটা কম্পিউটারের ব্যাপার, এটা আপনার দরকার নেই। এখন আসেন ওই রিঅ্যাকশনগুলো কেমনে বাই করতে হয়। আমি এতক্ষণ তো বুঝতে পারলাম হিট সাপোর্ট লোড মানে হিট সাপোর্ট রিঅ্যাকশন দেয় কয়টা? দুইটা। রোলার সাপোর্ট রিঅ্যাকশন দেয় একটা, আর ফিক্স সাপোর্ট রিঅ্যাকশন দেয় দুইটা, এক্স আর ওয়াই আর একটা মোমেন্ট। আচ্ছা, যাই হোক, তো রিঅ্যাকশন বের করতে হলে আপনাকে আসলে প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হয়, এরপরে আমরা নিউটনের থার্ড ল থেকে যেটা আসে অথবা নিউটনের ফার্স্ট এবং থার্ড ল মিলায়ের মধ্যে যেই ল দুটো আসে সেটা দিয়ে আমার ওই স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে কয়েকটা, সেই ইকুয়েশনগুলো ইউজ করে আমার ওখানে যতগুলো আননোন রিঅ্যাকশন আছে এই রিঅ্যাকশনগুলো বের করে ফেলতে হয়। রিঅ্যাকশন কি জাতের ফোর্স? এটা এক্সটার্নাল ফোর্স। আমরা কোনো বডির ভিতরে ঢুকি নাই, আমরা এখন আসলে হচ্ছে বাহ্যিক বলগুলোকে কেমনে জেনে নিতে হবে। ভিতরের বল জানার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে বাইরে কত ধরনের বল আছে, বোঝা গেছে? ভিতরে কি বল তৈরি হবে এটা জানার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে বাইরের দিকে কত বল আছে। তো ফ্রি বডি ডায়াগ্রাম আসলে এটা আলাদা টপিক, এটা আপনাদের মেকানিক্সে শিখাই, আমি এগুলা ডিটেইলসে যাচ্ছি না। সাইন কনভেনশনও আমার জানা দরকার, এই তিনটে জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু শর্টকাটে যাই কারণ এগুলো আসলে আপনাদের মেকানিক্সেই পড়ানোর কথা। আচ্ছা, আপনার কিছু দরকার নাই, একটু জেনে নেন ইকুয়েশন অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ইকুয়েশন অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আসলে আমার 2D এর ক্ষেত্রে দরকার, 3D বাদ দেন, আপনাদের 3D কোনো প্রবলেম করতে দিবেও না, আপনার দরকার হবে। 2D এর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে তিনটা। ইকুয়েশন আছে কয়টা? তিনটা। এখন ম্যাথমেটিক্স আমাকে বলে যে আমার যে কয়টা ইকুয়েশন থাকবে আমি সেই কয়টা আননোন সলভ করতে পারবো, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষা। আমার যেই কয়টা ইকুয়েশন থাকবে আমি বের করতে পারবো ঠিক কত সংখ্যক ভেরিয়েবল, মানে কত সংখ্যক আমি আননোন বের করতে পারবো। এবং অবশ্যই জানতে হবে ওই ইকুয়েশন তিনটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, মানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। যতগুলো ইকুয়েশন ততগুলো আননোন বের করতে পারবো। তাহলে আমার ইকুয়েশন আছে কয়টা জানা? তিনটা। ইকুয়েশনগুলো আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। ইকুয়েশন জানা থাকবে কয়টা আপনার? তিনটা। তিনটা ইকুয়েশন জানা থাকলে আপনি তিনটা আননোনের জন্যই সলভ করতে পারবেন। এর থেকে বেশি যদি আননোন আসে তাহলে আপনি জীবনেও পারবেন না, আপনার এই লেভেল থেকে পারবেন না, হায়ার পড়াশোনা করতে হবে। এখন আসে আমি যদি একটা ফিক্স সাপোর্ট দেই, আননোন কয়টা আসে? তিনটা। রিঅ্যাকশন তিনটা, তার মানে ওই তিনটা তো জানি না। একটা ফিক্স সাপোর্ট দিলে তিনটা আননোন আসে, আমি বের করতে পারবো? পারবো না। একটা ফিক্স সাপোর্ট আর একটা রোলার সাপোর্ট দিলাম, আমি বের করতে পারবো? এখানে তিনটা, এখানে কয়টা? একটা। রোলার হয়ে গেল কয়টা? চারটা, আমি বের করতে পারবো। দুইটা হিঞ্জ দিলাম, বের করতে পারবো? এখানে দুইটা, এখানে দুইটা, কয়টা হইলো? চারটা, বের করতে পারবো? পারবো। একটা হিঞ্জ, একটা রোলার, এখানে দুইটা, এখানে একটা, বের করতে পারবো? পারবো। এই কারণে আমাদের সিম্পলি সাপোর্টের বিভিন্ন হয়। আচ্ছা, একটা রোলার আছে। বুঝতে পারছি? এই কারণে আপনাকে আপনাদের লেভেলে এখন পারবেন না, পারা যাবে না, কৌশল আছে, অনেক ধরনের টেকনিক আছে, সেগুলোতে পারা যাবে, আপনারা যা জানেন তাতে পারবেন না। একটা হিঞ্জ, একটা রোলার, এখানে দুইটা, হিঞ্জে দুইটা, রোলারে একটা, বের করা যাবে। ঠিক আছে? এই কারণেই আপনাদের সিম্পলি সাপোর্টের বিল দেওয়া হয়, এই কারণে আপনাদের ক্যান্টিলিভার বিল দেওয়া হয়। ঠিক আছে? এই কারণে আপনাদের এই বিলগুলো দেওয়া হয়, সিম্পলি সাপোর্টের বিল দেওয়া হয়। এখানে হিঞ্জ, এখানে রোলার, বের করা যায়। ক্যান্টিলিভার বিল, এখানে ফিক্স, এখানে মানে একটা ফিক্স, তিনটাও মানে এটাকে দিবে কখনো? দিবে না। এটাও ফিক্স, এটাও ফিক্স, ওখানে তিনটা, ওখানে তিনটা, টোটাল কয়টা হবে? ছয়টা পাবেন না আপনি, আপনার পক্ষে সম্ভব না। এটা দিবে ওভারহ্যাঙ্গিং, না ওইটাও পাওয়া যাবে না। ওভারহ্যাঙ্গিং পাওয়া যায়।
একটা হিঞ্জ, একটা রোলার, ও আচ্ছা, ওটা তো সিম্পল সাপোর্ট। সিম্পলি সাপোর্ট কিন্তু ওভারহ্যাং আছে তো, এদিকে ঝুলানো আছে। ওখান থেকে একটা ক্যান্টিলিভার পার্ট আছে, একটা ওভারহ্যাং রিং মানে হচ্ছে কি এক পার্ট সিম্পলি সাপোর্টের, বাদ বাকি পার্ট থাকে ক্যান্টিলিভার, এটাও করা যায়। তার মানে আপনাদের বিম দিলে দিবে এইটা, এইটা অথবা এইটা, এর বাইরে আপনাকে কোনো বিম সলভ করতে দিবে না, পারবেন না, আপনাদের লেভেলে আপনারা পারবেন না। যদি যারা পারে তাদের জন্য রাখা। আসেন, তার মানে আমি বুঝলাম ইকুয়েশন অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আমি একটু লিখে দিই, ইকুয়েশন অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আছে তিনটা ইকুয়েশন। কয়টা ইকুয়েশন বললাম? তিনটা। সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, আমরা সাধারণত ডানে পজিটিভ ধরে নিই, এটা কিন্তু খুবই দরকারি, দিকটা খুবই ইম্পর্টেন্ট, দিক ভুল করা মানে সবকিছু ভুল। সামেশন অফ এফ অফ ওয়াই উপরের দিকে পজিটিভ ধরে নিই ইকুয়াল টু 0, আর সামেশন অফ মোমেন্ট যে কোনো পয়েন্টে ওইটাকে এন্টিক্লকওয়াইজে ধরে দিই, ক্লকওয়াইজে ধরে দিই। ক্লকওয়াইজ পজিটিভ, আমি আপনাদের যেভাবে ধরে নিলাম সেভাবে ধরবেন, পৃথিবীতে আর কোনো ভুল হবে না। আর আমি আমরা উল্টাপাল্টা করব, উল্টাপাল্টা করলে সমস্যা হয়ে যাবে। ধরা যায় স্যার, এটা আমাদের স্যাররা বলছিল দেখে যে এটা ধরা যায় যেদিকে তুমি ধরবা, বাট ক্লকওয়াইজে ধরা হয় না। এই হচ্ছে কি আমার এটাকে কি বলতেছি আমি, ইকুয়েশনস অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এবার আসেন সাইন কনভেনশন, আমাকে কিছু সাইন কনভেনশন ফলো করতে হবে, সেটা আমরা পরে আসতেছি। আমার সাইন কনভেনশন আপাতত রিঅ্যাকশন বের করার জন্য কোনো দরকার নাই, সাইন তো বলেই দিলাম, এই যে ডানে পজিটিভ, আপওয়ার্ড পজিটিভ এবং ক্লকওয়াইজ পজিটিভ, এটা হচ্ছে এক্সটার্নাল সাইন কনভেনশন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আপনাদের যে প্রবলেমটা ছিল, এখানে একটা কি ছিল, এরকম কিছু একটা ছিল। আচ্ছা, চেঞ্জ করে দিলাম, সমস্যা নেই, এটা কি দিলাম, এটা 4 ফিট, এটা 3 ফিট, এটা 3 ফিট। এই হচ্ছে কি আপনার প্রবলেম। আপনি ডিফ্লেকশন বের করেন, আপনি এসএমডিপিএমডি করেন, যাই করেন না কেন, বাস্তবে প্রথমে আপনাকে বের করতে হবে কি, ওই যে দুটো সাপোর্ট, ওই দুই সাপোর্টে, তার মানে এই বিমটার উপর যত ধরনের এক্সটার্নাল ফোর্স সব আপনাকে বের করে তারপরে আপনি আপনার এসএম2 এর কাজ শুরু করবেন। এখন আপনার এই রিঅ্যাকশনই বের করতে পারতেছিলেন না। এখন আমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে কি এখানে সাপোর্টগুলো তুলে দিতে হবে। সাপোর্টগুলো তুলে দিয়ে আমরা যা জানি যে যেই সাপোর্ট যেই কটা রিঅ্যাকশন দেয় সেই সাপোর্টগুলো সেভাবে রিঅ্যাকশন বসাতে হবে। আমি দিয়ে দিলাম এটা A পয়েন্ট, এটা হচ্ছে কি B পয়েন্ট সাপোজ। এখন আমি কি করব, প্রথমে আমার কাজ হচ্ছে কি রিঅ্যাকশন গুলো বসানো, তাই তো? লোড তো আছেই, এগুলা কি সব এক্সটার্নাল লোড না? এই কে মানে কি 10 কিলো পাউন্ড, মানে প্রায় 500 কেজি, প্রায় 500 কেজি। আর এটা কি 2 ফিট পার ফিট, এর মানে কি প্রতি ফিটে 2 করে আছে, তাই তো? এখানে আমাকে এখানে হিঞ্জ সাপোর্ট ছিল, এখানে আমার কয়টা রিঅ্যাকশন দিতে হবে?
হিল সাপোর্ট দুটো দেয়, তাই তো? একটা হচ্ছে কি ভার্টিক্যাল, আর একটা হচ্ছে কি হরিজন্টাল। আর এখানে এখানে দিবে কোন দিকে? একটাই। আমি সাধারণত নাম দিলাম এটাকে এ ওয়াই, আর এটা হচ্ছে কি এ এক্স, আর এটার নাম দিলাম হচ্ছে কি বি ওয়াই, তাই তো? এভাবে তো করে আসছি। এখানে সেটাকে আর বি ওয়াই বলেন, এ বি ওয়াই বলেন, এ আমার অত দরকার নেই, আমি বি ওয়াই বি এক্স এ এক্স এ ওয়াই বি ওয়াই এভাবে দিলাম, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, যে যেভাবে ধরেন। এখানে যদি কেউ নাম বি ওয়াই না দিয়ে এখানে নাম দিতাম মারুফ, তার তো সমস্যা নেই। আপনি যেটা ফাইন্ড করতেন মারুফের মান হচ্ছে কি, মারুফের দিক হচ্ছে এই রিঅ্যাকশন বের করা মানে মান এবং দিক দুটাই বের করা, কারণ প্রত্যেকটা হচ্ছে কি ফোর্স। ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি, যে ভেক্টর রাশি আপনার মানও থাকবে দিকও থাকবে। আমি এখন আপাতত ধরে নিচ্ছি এটার মান হচ্ছে কি x, এটার মান হচ্ছে কি ay, এটার মান হচ্ছে কি by। আমি এখনো মান জানি না, দিকও ধরে নিচ্ছি, এটা উপরের দিকে, এটা ডান দিকে, এটা উপরের দিকে। তাহলে এই হচ্ছে কি আমার ইনিশিয়াল ফ্রি বডি ডায়াগ্রাম, রাইট? এটাকে বলা হয় হচ্ছে কি ইনিশিয়াল ফ্রি বডি ডায়াগ্রাম, যে এখানে আমার সব এক্সটারনাল লোড দেখানো আছে। আমি আগেই বলছিলাম এগুলা অঙ্কের ক্ষেত্রে সাধারণত আমরা ওয়েটটাকে বাদ দিই, বিমের যে ওয়েটটাকে এটাকে আমরা কনসিডার করি না, কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে কনসিডার করতে হবে। তাহলে তো আমার কনসিডার করার দরকার নেই, বিমের কোনো লোড আছে আমি জানি না, ধরে নিলাম এটা এমন একটা বিম যে বিমের কোনো ওজন ধরে নিছি, ঠিক আছে? আসলে কিন্তু বিমের ওজন কি আছে না? বিমের ওজন তাহলে আমাকে দেখাইতে হইতো। আমি ধরে নিলাম যে আমার এই বিমটার ওজন হচ্ছে কি ওয়েটলেস বিম, এর রিজিডিটি আছে ঠিকই, বা এটা হচ্ছে কি কোনো একটা আদর্শভাবে এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যার কোনো ওজন নাই। এটাই আমি বললাম ইনিশিয়াল ফ্রি বডি ডায়াগ্রাম। এখন এখানে আননোন কয়টা আছে বলেন দেখি? কি কি? ওই x ay আর y, তার মানে তিনটা আননোন আছে। আর আমার ইকুয়েশন জানা আছে কয়টা? তিনটাই। তাহলে আমি বের করতে পারবো? অবশ্যই বের করতে পারবো। আমি জানি ইকুয়েশন কি কি? summation f of x ডানে পজিটিভ equal to 0, summation of f of y upward positive equal to 0, আর summation of moment, যে কোন একটা পয়েন্টে মোমেন্ট নেওয়া লাগবে। কোন পয়েন্টে নেবে এটাও একটা প্রশ্নের বিষয়, যে আপনি কোন পয়েন্টে নেবেন। পৃথিবীর যে কোনো এই জায়গায় নিতে পারি, এই জায়গায় নিতে পারি, এই জায়গায় নিতে পারি, পৃথিবীর যে কোনো জায়গায় নিতে পারি, যেখান থেকে আমার প্রত্যেক ফোর্সের দূরত্ব জানা আছে। কেননা মোমেন্ট মানে কি? ফোর্স ইনটু ডিসটেন্স। তার মানে ওই পয়েন্ট থেকে আমার পৃথিবীর যত ফোর্স আছে এই বডিটার উপর সব ফোর্সের দূরত্ব জানা আছে। আমি যদি এখানে নেই তাহলে প্রত্যেকটা ফোর্সের ডিসটেন্স জানা আছে? অবশ্যই জানা আছে। আমি যদি এখানে নেই তাহলে জানা নেই। আচ্ছা, এটা হচ্ছে 4 ফিট, এটা 3 ফিট, এটা 3 ফিট, ঠিক আছে? তার মানে আমার এমন একটা পয়েন্ট নিতে হবে যেখান থেকে প্রত্যেক ফোর্সের ডিসটেন্স জানা আছে। আমি এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো, বা যে কোনো জায়গায় নিতে পারবো যেখান থেকে আমার প্রত্যেক ডিসটেন্স জানা থাকে। তাহলে ঘুরে ফিরে ইকুয়েশন সেম আসবে, ঠিক আছে? সুবিধা হয় হচ্ছে সব সময় সাপোর্টে নাও। কোন সাপোর্টে নাও? হিল সাপোর্টে নাও, সুবিধা হয়। তার মানে এটা না যে ওখানে নিতে হবে। আমি আগেই বলে দিয়েছি, আপনি যে কোনো জায়গায়, শুধু রোলার না, শুধু হিলস না, আপনি এখানেও নিতে পারবেন। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন। ইজি হয় হচ্ছে গিয়া হিল সাপোর্টে নাও। এই কারণে আমি ধরলাম সামেশন এম এর a ক্লকওয়াইজ পজিটিভ 0। এই হচ্ছে কি আমার, এটাকে কি বলা হয়? ইকুয়েশন অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। মানে হচ্ছে কি এই বিমটা সাম্য অবস্থায় আছে এটা ধরে এটার ইকুয়েশন। সাম্য অবস্থায় না থাকলে এটা এই ইকুয়েশনটা দিবেই না, এই কারণে এটা কাছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এখন আসেন এটাকে কিভাবে কাজে লাগাবো। এই তিনটা ইকুয়েশনকে আমি কাজে লাগাবো। ফার্স্টে আসেন এক নম্বর ইকুয়েশন, সামেশন অফ f of x ডানে পজিটিভ ইকুয়াল টু 0। খেয়াল করেন আমি কিভাবে করতেছি। এইটার মধ্যে ডান বাম বরাবর যতগুলো ফোর্স আছে ততগুলো আমাকে এখানে আগে লিখতে হবে, লিখতে হবে ইকুয়াল টু 0। তাহলে ডান বাম বরাবর কয়টা ফোর্স আছে বলেন দেখি?
একটাই আছে, কোন ফোর্সটা? ax, যেটা দিক কোন দিকে? ডান দিকে। আর আমি ধরে নিচ্ছি কি ডানে পজিটিভ, তার মানে এটার মান কি হবে? পজিটিভ। প্লাস এবং মাইনাস দিয়ে আমি দিকটা বুঝাবো, ডান দিকে না বাম দিকে, উপর দিকে না নিচের দিকে। প্লাস এবং মাইনাস আমাকে কি দিবে? দিকটা দিবে। আর এটা দিবে কি আমার মান ইকুয়াল টু 0। তার মানে অতএব আমি x পাইলাম কত? 0। ax ইকুয়াল টু পাইলাম কত? 0। বোঝা গেছে? গেল আমার একটা ইকুয়েশনের কাজ শেষ। summation of f of y upward positive equal to 0। তাইলে আপওয়ার্ড উপরের দিকে পজিটিভ ধরছি, তারপর নিচের দিকে যা আছে সবগুলা নেগেটিভ। কি কি আছে উপরের দিকে? ay, আমরা পরে দেখতেছি। আর কি ফোর্স আছে? by আছে, -10 আছে, এই ফোর্সটাও আছে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কত? প্রতি ফিটে দুটি। এটাকে কি করে নিতে হয়? এটাকে আমার সেন্টারে লোড কল্পনা করে নিতে হয়। আমি লোডটাকে কল্পনা করে নিচ্ছি। যে এই যে লোডটা, এটা আসলে কাজ করতেছে একদম সেন্টারে। এই লোডের সেন্টারে, এই লোডের সেন্টার কোথায়? এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট, মাঝখান বরাবর। এবং এটার মান কত? এটার মান হচ্ছে 4 দুগুণ 8। এটাও ঠিক। বোঝা গেছে? ওই লাল কালারের যেটা লিখলাম, এই লাল কালারের এই লেখাটা আসলে আমি কল্পনা করে নিচ্ছি আমার সুবিধার জন্য। বুঝতে পারছি? এই কারণে এটাকে আমি কিন্তু ডটেড দিছি, আমি কিন্তু দাগ দিই নাই। তার মানে দাগ দিয়ে দেওয়ার সাথে মানে ওর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডও আছে, আবার ওই আটটুকু আছে। আসলে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডেরই ইকুইভ্যালেন্ট লোড হচ্ছে কি ওইটা। বুঝতে পারছি? এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে যা, এটা মানেও একই। কিভাবে দেখেন? প্রতি ফিটে 2 ফিট করে, তার মানে 4 ফিটের উপর কত ফিট লোড আছে? 8 ফিট। এবং এটা কাজ করতেছে এই এটার সেন্টারে, মাঝখানে। এই কারণে আমি মাঝখানে ধরেছি। ত্রিভুজের মতো ক্ষেত্রে হলে কিন্তু আমার মাঝখানে হবে না, তখন সেটা হবে তার সিজিতে, ত্রিভুজের সিজিতে, যেটা 1/3 অথবা 2/3 নিচে থেকে উপরে যায় স্যারটা। হ্যাঁ, বা উপর থেকে নিচে আসে। হ্যাঁ, ওইটার মাঝখানে হচ্ছে ওটা সিজি বের করা, ওটা আলাদা হবে। ওটা আপনারা শিখছেন যে ত্রিভুজের সিজি কোথায়, সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, মানে লোডটা কোথায় কাজ করতেছে, এটাও শিখছেন। আচ্ছা, আপাতত আমার কেসটার ক্ষেত্রে, মানে আমি গতদিন যে অঙ্কটা করতেছিলাম সেই অঙ্কের ক্ষেত্রে আমার অবস্থা হচ্ছে কি এইটা। তাহলে এখন আসেন, আমি এই 2 ফিট বা ফিট যে লোড একই কথা, এটা হচ্ছে 8 ফিট লোড একই কথা। তার মানে এখানে আছে কত? এই আমি ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমি এগুলো হচ্ছে সব মানগুলো বসাইলাম। এই ay কোনটা? এটা। by কোনটা? এটা। 10 কোনটা? এই যে এটা। আর এই 8 কোনটা? মানে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা। এখন আসেন সাইন। ay কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। উপরের দিকে দিলে কি হবে? আমি তো বলে দিছি উপরের দিকে যা সব হচ্ছে প্লাস। by কোন দিকে? তাহলে কি বসাবে? এটা এতদিন ধরে এটাই করে আসতেছে। তাইলে আমি এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে কি ay প্লাস by ইকুয়াল টু 18। ঠিক। আচ্ছা, টিস্যু আছে কার কাছে? তাহলে এই হচ্ছে কি আমার ay প্লাস by ইকুয়াল টু 18। বোঝা গেছে? এখনো পর্যন্ত আমার বের হয়নি কিন্তু ay আর by এর মান বের হয়েছে? বের হয়নি। আরেকটা কি আছে ইকুয়েশন আমাদের? সামেশন অফ মোমেন্ট
at a এতে clockwise positive equal to 0 মানে আমি এই পয়েন্টে নিচ্ছি সামেশন মোমেন্ট এট a অথবা সামেশন অফ m এ লিখতে পারেন কোনো সমস্যা নেই তাইলে এই ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়াল টু 0 এখন আসলে প্রত্যেকটা এর সাপেক্ষে আমার মোমেন্ট নিতে হবে যতগুলা ফোর্স আছে সব কয়টারই আমার প্রত্যেককে এই সাপেক্ষে মোমেন্ট নিতে হবে আমার এখানে টোটাল ফোর্স আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেটা x হোক y হোক z হোক যেদিকে হোক পাঁচটা আছে প্রত্যেকের মোমেন্ট নিতে হবে মোমেন্ট মানে ফোর্স ইনটু ডিসটেন্স আসেন ফার্স্টে x এর ফোর্স তো x ডিসটেন্স কত এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট থেকে চলে যাচ্ছে তার মানে ডিসটেন্স কত 0 ফোর্স ইনটু ডিসটেন্স মোমেন্ট হয়ে গেল ay ডিসটেন্স কত ওই পয়েন্টের সাপেক্ষে a থেকে 0 এই 8 এর মোমেন্ট কত এই দূরত্ব কত এখান থেকে এটা এখান থেকে এটা দূরত্ব কত 2 8 ইনটু 2 এরপর আছে কত 10 এই পয়েন্টের থেকে দূরত্ব কত 7 10 ইনটু 7 এরপর আছে by এখান থেকে দূরত্ব কত 10 ইনটু সরি হ্যাঁ ঠিক আছে যেহেতু আমি ই আগে লিখতেছি by ইনটু 10 ইকুয়াল টু 0 বোঝা গেছে এটা হচ্ছে পাঁচটা কোশ্চেন পাঁচটা মোমেন্ট এখন আমি মান বসাইছি এখন কোনো আমি দিক বসাইনি আমি বলছি দিকটা মানটা আগে কাজ করবেন দিক আগে কাজ করবেন আসলে এই কোর্সটা আমার পড়াইতে আমার বোঝা হয়ে গেছে স্টুডেন্টদের কোথায় সমস্যাগুলো হয় মেইনলি প্রবলেম করে প্লাস আর মাইনাস ওই মোমেন্টের ডিসটেন্স করতে কোনো সমস্যা হয় এখন আমি প্লাস মাইনাস আগে আগে লেখা গেলেই ওরা ধরতে পারে না এই কারণে আমি প্লাস মাইনাস পরে বুঝাই বুঝতে পারছি আসে যেটা 0 হয়ে গেছে সেটা প্লাস মাইনাস দিয়ে লাভ নাই প্লাস হলো মাইনাস হতো আসেন 8 ইনটু 2 এই পয়েন্টের সাপেক্ষে এই ফোর্সটা মাথাটা খেয়াল করেন এই যদি ঘুরে আসে তাহলে কোন দিক থেকে ঘুরে আসবে এভাবে আপনি এইটা দিয়ে এই পয়েন্টের সাপেক্ষে একটা বৃত্ত আঁকেন যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছে এই ঘুরতেছে কোন দিকে এভাবে তারপর আমি যদি ক্লকওয়াইজ পজিটিভ তাহলে এটা কি হবে প্লাস এই ফোর্সটা এই পয়েন্টের সাপেক্ষে কোন দিকে ঘুরে আসছে আমি যদি এভাবে চিন্তা করি তাহলে এইভাবে ঘুরে আসছে মানে আপনাকে বৃত্ত আঁকতে হবে এই পয়েন্টের সাপেক্ষে এই যে এর মাথাটা দিয়ে একটা টান দিয়ে বৃত্ত আঁকতে হবে তাইলে বৃত্তটা যেদিকে ঘুরবে হ্যাঁ হ্যাঁ অনেকে বুঝতে পারে আপনাকে দেখতে হবে কিন্তু এই পয়েন্টের সাপেক্ষে তাহলে এটা কি হবে প্লাস এইটার মাথা কোন দিকে উপরের দিকে তাহলে সে ঘুরে আসবে কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ তাইলে এটা হবে মাইনাস এবার আসেন এটা 0 এটা 0 এটা হচ্ছে 8 16 এটা হচ্ছে 70 তাহলে 70 আর 16 কত হয় 86 তার মানে আমার 86 ভাগ 10 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 86 is equal to by into 10 তাইলে by is equal to কত আসে by is equal to হচ্ছে কি 8.86 বা 10 is equal to 8.6 কি বোঝা গেছে আনসার আসছে কি প্লাস না মাইনাস প্লাস এখন আমি by এর মান পাইলাম 8.6 চাইলে আমি এই ইকুয়েশন থেকে
এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তাইলে এই ইকুয়েশনে আমি যদি by এর মান বসাই দেই তাহলে ay এর মান কত আসে? 9.1 তাহলে 1 থেকে এটা নড়ার কারণে আমার প্যাডটা কাজ করতেছে না। চেয়ার চেঞ্জ করে সব নাও। আচ্ছা তাহলে 1 নাম্বার থেকে আমি কি পাইলাম? 1 নাম্বার থেকে পাইলাম হচ্ছে কি এই যে by এর মান আমি 8.6 বসা দেব। কত? +8.6 বসাবো। তাহলে +8.6 বসালে আমার ay এর মান কত আসবে দেখেন তো? তাইলে ay +8.6 is equal to হচ্ছে কি 80। ঠিক আছে? তাইলে আমার ay is equal to আসে হচ্ছে কি প্লাস 9.4 ঠিক বুঝতে পারছি? তাইলে আমি যদি এখন মান এগুলো হচ্ছে তার মান তাই না? তাইলে এখন আমি এটা জানি এটা জানি এটা জানি তাইলে আমি এখন ফাইনালি বলতে পারবো যে এটার মান কত আসছিল? 0। এটার মান কত আসছিল? ay আর এটা আসছিল কত? 8.6 বুঝা গেছে? আমার প্লাস আসছে তার মানে ঠিকই আছে। আমার এখানে এমন হতে পারে মাইনাস আসছে তার মানে আমাকে এই ছবিটা যেটা আসছে না সেটাকে উল্টে দিতে হবে। যদি এখানে -9.4 আসতো তার মানে আমি এটাকে ছবিটাকে উল্টে দিকে নিচের দিকে দিতাম। মানে মাইনাস মানে হচ্ছে আমি যেদিকে ধরছি তার উল্টা দিকে। হ্যাঁ আমাদের সবসময় এরকম মিলে যায় যার কারণে রাখা হয় না। মিলে যাবে না, আমি আপনাকে অঙ্ক দিব মিলবে না। হ্যাঁ তখন কি আমরা পরীক্ষা হলে ওটা আবার মুছে এঁকে দেব? দরকার নাই। এত কিছু আমি বলি আপনারা যখনই কোর্স পার হবেন আপনারা দেখবেন যে আগে যেটা একটা অঙ্ক হিসেবে করছেন সেটা এখন মুখে মুখে করা হবে। আপনাদের রিঅ্যাকশন বের করার অঙ্ক করার কথা মেকানিক্সে মানে ফার্স্ট ক্লাস। ঠিক আছে? আচ্ছা এখানে ছিল হচ্ছে কি আমার একটা 2 কিপ পার ফিট, এখানে ছিল হচ্ছে কি আমার 10 কিপ, এই তো এবং এই দেখেন সব কটা এক্সটারনাল ফোর্স এখন আপনি জানেন। ইকুয়েশন ইউজ করলাম কয়টা? তিনটা ইকুয়েশন ইউজ করে তিনটা সলভ করলাম। এটাই হচ্ছে কি আমার ফাইনাল ফ্রি বডি ডায়াগ্রাম। এই যে ডায়াগ্রামটা আঁকলাম এটাই হচ্ছে কি আমার ফাইনাল ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল। এখন আপনারা সলভ করুন। এটা সলভ করুন। এখন বলেন এরকম একটা অঙ্ক ছিল, এটা দিয়ে শুরু করছিলাম আমাদের ক্লাস। এখানে আপনি কি চিনেন না? ওভারহ্যাঙ্গিং বিম নাম থেকে চিনতে পারলেন। আচ্ছা এটা কি সাপোর্ট? এটা রোলার সাপোর্ট।
আচ্ছা হ্যালো আরে আমি তো এটা শেয়ার করতে দিই না এটা করতে চাই ওইটা ফার্স্টে আগে এই কয়টা রিঅ্যাকশন দেন সেদিন পারতেছেন আগে রেখে রাখতে হবে না এভাবে আছে আপনি খুব থাকে দেখেন না দেখেন তাহলে ওটা বসে থাকে যা আছে সমস্যা নেই ওই আমি পারতেছি না কি জানি ওই এই যে এনवायरमेंटल क्या आपने आपने क्यों देखा ये तो আছে 1.4 আচ্ছা তো হিট করুন ক্লাসে পুরো দিয়ে
দেড়শো আর 16 দেড়শো আসলে সিরিজে সরি এমনি তো 1.4 আছে 18 তো কত আমি এখানে আমি থেকে এটা শেয়ার এটা করে দিন টাইম হবে দিতে একটু কিন্তু ওটার উপরে নিয়ে আসি যদি মাইনাস হয় এখানে যদি আর কোনো তাহলে 150 আর 16 কত হয় 163 কি হয় আর এটা কত মাইনাস 2 হয় তাহলে ওটা ওই মানে চলে গেলে কি আবার মাইনাস আপনারা কি জীবন আপনারা তো দেখুন স্যার আমি ওই শেয়ার করতে নি কম ডায়াগ্রাম আচ্ছা দেখেন আমি একটু র‍্যাপিডলি যাই এটাই তো নাকি এটা হচ্ছে কত ফিট ছিল 4 ফিট আচ্ছা আমি একটু অঙ্কটা করি একটু বাড়াই দিই আমি আপনাদের মাইনাস আসলে কি করতে হবে সেটা দেখাবো আমি 15 দিয়ে করতেছি ঠিক আছে বরং আছে তাইলে সামেশন অফ ইনফিনিক্স করলে আমার আসলে এগুলা মুখে মুখে পড়ার সময় এগুলো করতে হবে না দেখা যাচ্ছে যে হরাইজন্টাল করার কোনো কোর্স নাই x এর মান 0 হয়ে যায় এই ইকুয়েশন ইউজ করার দরকারই পড়ে না ঠিক আছে এইগুলো আমি আপনাদের বেসিক তো দেখাইছি ঠিক আছে সামেশন অফ y থেকে শুরু করতে পারেন অথবা মোমেন্টারি ইকুয়েশন আগে ইউজ করতে পারেন ঠিক আছে আগে মোমেন্টারি ইকুয়েশন ইউজ করেন আগে মোমেন্টারি ইকুয়েশন ইউজ করি আমি মোমেন্ট নিব কোথা থেকে সামেশন অফ m1a plus positive equal to 0 তাইলে খেয়াল করে দেখেন ay আর ax ওই পয়েন্টেই চলে যায় ওটার মোমেন্ট আসবে না আসবে কোনটা এইখানে যেটা h কি এদিকে 2 ফিট এদিকে 2 ফিট তাইলে 8 into 2 positive minus by into 10 plus 15 into 15 equal to 0 তাহলে কত 8 দুগুণ 16 15 15 225 225 আর 16 এটা ক্যালকুলেট করে by equal to 241
241 বাই 10 তার মানে 24.1 পজিটিভ না নেগেটিভ পজিটিভ আসছে তাই তো আমার একটা ইকুয়েশন ইউজ করলাম প্রথমে ইউজ করলাম কোনটা মোমেন্টের ইকুয়েশন আমার সুবিধার জন্য মোমেন্টের ইকুয়েশন ইউজ করে একটা বের করে ফেললাম এটা তো ঠিক এরপর ইউজ করব কোনটা সামশন অফ f of y upward positive equal to 0 উপর দিক বরাবর কি আছে ay positive by positive minus 8 minus 15 equal to 0 আমি p এর মান বসাই দিব p এর মান কত 24.1 minus 8 minus 15 সমান 0 ay এর মান কত দাঁড়ায় 23 তাহলে আমার আসছে কত 1.1 উপরে গেলে -1.1 ঠিক বুঝা গেছে তার মানে আমি এখন যদি আঁকি তাহলে দুই ভাবে আঁকতে পারি ay -1.1 যাই হোক আমি যেভাবে আঁকি না কেন আমি বুঝাচ্ছি আর ঠিক আছে এই যে -1.1 এই যে হচ্ছে কি আমার এখানে কত +24.1 আর এখানে যা আছে তাই অথবা এইভাবে আঁকা যায় অথবা এটাকে আঁকার নিয়ম হচ্ছে কি এইভাবে দিয়ে 1.1 এটা হচ্ছে কি 24.1 এখানে যা আছে তাই সিম্বল চেঞ্জ করলে ইয়ে চেঞ্জ করা লাগবে মাইনাস হলে স্যার সিম্বল চেঞ্জ করতে হবে না ওই মাইনাস আপনি যদি মাইনাস সহ লেখেন তাইলে আর কিছু করা লাগবে না কারণ ও বুঝে যাচ্ছে যে মানও দিকও আছে আমি দিক যেভাবে আছে সেভাবে টানছি সিম্বল চেঞ্জ আর যদি আমি সিম্বল চেঞ্জ করে দিই তাহলে মাইনাস উঠে গেল নরমালি আমরা কি করতে পারি মাইনাস হবে আমরা সিম্বল চেঞ্জ করে দেব সিম্বল যে যেভাবে করেন আমার কোনো যায় আসে না নরমালি আমার এইভাবে দিলে বোঝানোর জন্য যে আমরা দিকটা তো বুঝাই গেল দিক নিচের দিকে হইলো এই যে মাইনাস চিহ্ন আসলে আসলে দিক না আমরা যেটা করলাম এটা হয় এটাও ঠিক এটাও ঠিক ঠিক আছে দুইটাই আমার ঠিক যে কোনো ভাবে আমার এই অঙ্কগুলো করা যাবে তাহলে এটা ছিল হচ্ছে কি আমার রিঅ্যাকশনের না এগুলো আমাদের পড়াইছি দেখেন আমরা ঘুরে ফিরে এইভাবে করেন আমি বলি আপনাকে শুনে আমি আপনাকে এই যে পুরনো জিনিসগুলো দেখাচ্ছি দেখে আপনার এখন মনে পড়তেছে আপনারা বুঝতে পারতেছেন আপনাকে হ্যাঁ কেন আপনারা মেকানিক্স করেননি স্যার এইভাবে করাই না স্যার না যে যেভাবে করেন সবকটাই ঠিক ভুল কিন্তু কোনোটা না সময় নিয়ে করাই তো ওই জন্য এইভাবে স্যার আচ্ছা যাই হোক এই হচ্ছে কি আমার রিঅ্যাকশন বের করা এরপরে আসে হচ্ছে কি আমার ইন্টারনাল ফোর্স গুলো এবার আসে ইন্টারনাল ফোর্স ইন্টারনাল ফোর্স কয় ধরনের আছে সাধারণত বিমে বলেন কলামে বলেন যাই হোক না কেন ইন্টারনাল ফোর্স আছে এই তিন ধরনের অ্যাক্সিয়াল ফোর্স শিয়ার ফোর্স আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট মোমেন্ট আবার দুই ধরনের বেন্ডিং হতে পারে টুইস্টিং হতে পারে কোনো ব্যাপার মেন কথা এক জায়গায় কাটলে আমার তিনটা ফোর্স ওর মধ্যে উপস্থিত থাকে এখন ইন্টারনাল ফোর্স দেখার কোনো উপায় আছে না ভিতরে কাজ করতেছে একটা বডির ভিতরে কাজ করে যেগুলো সেগুলো হচ্ছে কি ফোর্স ইন্টারনাল ফোর্স আর এই ইন্টারনাল ফোর্স কি আমার দেখার কোনো উপায় আছে পুরো বডির ভিতরে দেখার জন্য উপায় হচ্ছে ওটাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে কেটে দেখতে হবে তো ওই যে কাটা মেথড যেটাকে বলতেছি এটাকে বলা হয় হচ্ছে সেকশন মেথড ফর ফাইন্ডিং দ্য ইন্টারনাল ফোর্সেস সেকশন মেথডের মাধ্যমে মানে চাইতে ভিতরে কি হচ্ছে ওটা খুঁজে বের করতে
তাইলে ওইটাই হচ্ছে কি আমার ইন্টারনাল ফোর্স বের করার সিস্টেম। এক জায়গায় কাটলে ওখানে আমার 2D তে তিনটা ফোর্স আমার ওখানে দিতে হয়। একটা হচ্ছে কি অ্যাক্সিয়াল ফোর্স, একটা হচ্ছে কি শিয়ার ফোর্স, আরেকটা হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট। কি কি দিতে হয়? অ্যাক্সিয়াল ফোর্সকে সাধারণত N দ্বারা প্রকাশ করা হয়, শিয়ার ফোর্সকে সাধারণত V দ্বারা প্রকাশ করা হয়, বেন্ডিং মোমেন্টকে সাধারণত M দ্বারা প্রকাশ করা হয়। এইখানে আসেন, এই যে এটা একটা ক্যান্টিলিভার বিম। আমরা কোন মেথড ইউজ করি ইন্টারনাল ফোর্স বের করার জন্য? সেকশন মেথড। সেকশন মেথডের মাধ্যমে আমাদের ইন্টারনাল ফোর্স বের করা হয়। এতক্ষণ ধরে যা করছেন এগুলো ইন্টারনাল ফোর্স ছিল? এগুলা সব কাজ কিন্তু করতে এক্সটার্নাল, কেউ ভুলাই ফেলে না। ইন্টারনাল ফোর্স সাথে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স সাথে ইন্টারনাল ফোর্স ভুলাই ফেললে আমাদের সমস্যা হয়। ইন্টারনাল ফোর্স সম্পূর্ণ আলাদা বিষয়। ওই জায়গায় কাটতে হবে, কেটে দেখতে হবে মধ্যে কি ফোর্স আছে। আর এক্সটার্নাল ফোর্সের জন্য কাটতে হয় না, সাপোর্টটা তুলে দিলেই বলা যাবে যে কি সব এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে। ইন্টারনাল ফোর্স বের করতে হলে একই তিনটা সূত্র, সামেশন অফ x ইকুয়াল টু 0 এবং মোমেন্ট 0। এক্সটার্নাল ফোর্সের জন্য একই সূত্র, সামেশন অফ x ইকুয়াল আর সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। মানে ইকুয়েশন অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আসলে আমার একই। মানে আমার স্ট্যাটিকের যে ফর্মুলা, গতিবিদ্যার যে তিনটা সূত্র, সেটা সব জায়গায় একই। বোঝা গেছে? গতিবিদ্যার সূত্র কি আছে? মানে নিউটনের তিনটা সূত্র আছে। এর মধ্যে ফার্স্ট ল, যে সাম্য অবস্থায় যেটা থাকে সেটা সব সময় সাম্য অবস্থায় থাকতে চায়। এর উপর বাইরে থেকে প্রযুক্ত বল যদি না দেয় তাহলে ওটা স্থির থাকবে, মানে সাম্য অবস্থায় থাকবে। স্থিরও থাকতে পারে, গতিশীল থাকতে পারে, তো আলাদা বিষয়। এটা নিয়ে পড়াতে গেলে আমাকে আবার আরেকটা মেকানিক্সের ক্লাস নেওয়া লাগবে। মেকানিক্সের ক্লাসে নিয়ে যাই। ওইটা একটা ফোর্স। আরেকটা হচ্ছে কি, আমার যদি অ্যাকশন দেই, লোড চাপাই, এটা যদি কোনো জায়গায় সাপোর্ট পায় তাহলে সেখান থেকে অবশ্যই ওই যে এতক্ষণ ধরে সেটাই বের করলাম। ঠিক আছে? আচ্ছা, তাইলে সেকশন মেথড মানে হচ্ছে কি, আপনার যদি এই জায়গায় কি পরিমাণ ইন্টারনাল ফোর্স কাজ করতেছে বের করতে চান, তাহলে কাটতে হবে কোথায়? ওখানে কাটতে হবে। আপনি যে জায়গায় ফোর্স বের করতে চান, এখানে ফোর্স, এখানে এর মধ্যে ইন্টারনাল ফোর্স কত বের করতে, এখানে কাটতে হবে। যেখানে চাই সেখানেই কাটতে হবে। সেখানে কাটতে হবে। তাহলে আমি কাটলাম এখানে। আমি ওই এ পয়েন্টে ইন্টারনাল ফোর্স কত আমি বের করতে চাই, বি পয়েন্টে। বি পয়েন্টে ইন্টারনাল ফোর্স কত আমি কাটলাম। কাটলে আমি কয়টা পার্ট করব? একটা জিনিস যদি কাটি দুইটা পার্ট করব। কারণ আমি একটা জিনিস কাটলে পার্ট হয়ে যাবে আলাদা আলাদা দুইটা। আমি ডান সাইড নিয়েও কাজ করতে পারি, আমি বাম সাইড নিয়েও কাজ করতে পারি। ঘটনা কিন্তু সেম, কারণ পয়েন্ট কিন্তু ওইটাই। পয়েন্টটা একই, পয়েন্টটা ডান সাইডের পার্ট নিয়েও কাজ করা যাবে। যে ডান সাইডের পার্ট নিয়ে কাজ করতে চান কোনো সমস্যা নেই, ইউ আর মোস্ট ওয়েলকাম। যে বাম সাইডের পার্ট নিয়ে কাজ করতে চান সেও মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। ঘুরে ফিরে একই আনসারই আসবে, কারণ পয়েন্ট সেম। ওটা যদি সাম্য অবস্থা থাকতে হয় তাহলে ওই জায়গায় সেম অবস্থায় থাকতে হবে। ঠিক আছে? ডান সাইড দিয়ে একরকম, বাম সাইড দিয়ে একরকম, তাহলে তো কম্পাটিবিলিটি মিলবে না। ঠিক আছে? আপনি ডান সাইড দিয়ে ওই পয়েন্টে যেরকম পাবেন আপনি জায়গা, বাম সাইড থেকে ওই রকমই জায়গায় ওই রকম অবস্থায় আপনি পাবেন। ঠিক আছে? তাইলে ফার্স্টের কাজ কি? এটা একটা ফিক্স সাপোর্ট। এটাকে তুলে দিলে তিন ধরনের রিঅ্যাকশন পাওয়া যায়। ওই রিঅ্যাকশনটা আমাকে ফার্স্টে বের করে নিতে হবে। ফার্স্টে এক্সটার্নাল ফোর্স সব আমার জানা থাকা লাগবে। ইন্টারনাল ফোর্স বের করতে হলে আমাকে এক্সটার্নাল ফোর্স মাস্ট বি জানতে হবে। তাহলে এই হচ্ছে সেই এক্সটার্নাল ফোর্স গুলো, এই যে AY, AX, এগুলা কি? বিপরীত ডায়াগ্রামটা দেখো। ওগুলো যে বের করা হয়েছিল মনে করো, ওগুলো মান আমি জানি। আরেকটা মোমেন্ট, ফিক্স সাপোর্ট কি দেয়? তিনটা জিনিস দেয় না? আপওয়ার্ড, ডান সাইড AY, AX, এবং ওখানে কিন্তু একটা মোমেন্টও আসে ফিক্স সাপোর্টে। ফিক্স সাপোর্ট কিন্তু মোমেন্টে রেজিস্ট করে, তাহলে মোমেন্টও ওখানে আসবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আসেন আমি ওই পয়েন্টে, বি পয়েন্টে আমি কাটতে চাই। কেটে বি পয়েন্টে কি ধরনের ফোর্স আছে? আমি বলছি তিন ধরনের ফোর্স আসবে। নরমাল ফোর্স, যেটা আমরা অ্যাক্সিয়াল ফোর্স বলতেছি কিছু নাকি। অ্যাক্সিয়াল ফোর্স বা নরমাল ফোর্স এন দ্বারা প্রকাশ করা হয়। শিয়ার, যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, এবং মোমেন্ট, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। জিনিসটাকে যদি আমি এভাবে চিন্তা করি, তাহলে বিষয় হচ্ছে কি, আপনি যদি কাটেন, কাটার পরে আপনি দুটো সারফেস পাবেন। একটা হচ্ছে ডান পাশের পার্ট, বাম পাশের পার্ট মিলে একটা সারফেস পাবেন, আর ডান পাশের পার্ট মিলেও আরেকটা সারফেস পাবেন। এই যে এখানে দুইটা আলাদা আলাদা পার্টে দুইটা আলাদা আলাদা সারফেস। এই সারফেস আর এই সারফেস কিন্তু একই জায়গার সারফেস। বুঝতে পারছি? আমি এটাকে কাটলাম, এটা আমি দুটো পার্ট করছি। আমি বাম পাশের পার্ট নিয়ে কাজ করতে পারি, ডান পাশের পার্ট নিয়ে কাজ করতে পারি। সুবিধা হয় বাম পাশের পার্ট নিয়ে কাজ করতে।
তার মানে এটা না যে আপনি ডান পাশে পাট নিয়ে করা যাবে না। করা যাবে না। আমি করি বাম পাশে পাট নিয়ে, আপনি ডান পাশে পাট নিয়ে করেন, যার যেটা সুবিধা থাকে। যা যেটা সুবিধা। এইখানে কাটলে এই সারফেসটার উপর মানে এই কলটার উপরে তিন ধরনের ফোর্স আসে। তল বরাবর যে ফোর্সটা, এই বরাবর যে ফোর্সটা তলটা যেভাবে আছে কাছে যে বরাবর সেই বরাবর যদি ফোর্সটা হয় তাহলে সেটাকে বলা হয় শিয়ার ফোর্স, মানে ঘর্ষণ। এই জায়গায় শিয়ারিং হয়। তল বরাবর যেটা হয় সেটাকে বলা হয় শিয়ার ফোর্স। তল থেকে বের হয়ে আসে যে ফোর্সগুলো আউট অফ প্লেন ফোর্স সেটাকে বলা হয় নরমাল ফোর্স। আর আরেক ধরনের আসে মোমেন্ট। তাহলে এই হচ্ছে কি শিয়ার ফোর্স, এই হচ্ছে কি অ্যাক্সিয়াল ফোর্স, আর এই হচ্ছে কি আমার মোমেন্ট। শিয়ার ফোর্স এটা হচ্ছে কি শিয়ার ফোর্স বি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়, আর মোমেন্ট কি সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। আমি যেভাবে দিছি হুবহু সেভাবে দিতে হবে, এটাকে বলা হয় সাইন কনভেনশন। আমি যদি বাম পাশেরটা নিয়ে ডান পাশেরটা নিয়ে কাজ করতাম তাইলে এইভাবে দিতাম নরমাল ফোর্স, এভাবে দিতাম শিয়ার ফোর্স, আর এভাবে দিতাম মোমেন্ট। দেখেন ওই যে দেখছেন আমি যেভাবে দেখাইছি সেভাবেই দিছে। বইয়ে যতভাবেই আসুক না কেন এইভাবেই ধরতে হবে, কারণ এটাই হচ্ছে সাইন কনভেনশন। বুঝা গেছে? কেটে যদি আপনি বাম পাশ নিয়ে কাজ করেন তাহলে এইভাবে ধরবেন, ডান পাশ নিয়ে কাজ করলে উল্টাটা ধরবেন। এটাই দেখানো হয় হচ্ছে কি সাধারণত সাইন কনভেনশন। সাইন কনভেনশনটা হ্যাঁ আমি এটা দেখাই দিচ্ছি। সাইন কনভেনশনের এই একটা ছোট্ট টুকরা জানলেই হয়। এটা জানলেই হয়। এই ছবিটা খালি মুখস্থ রাখতে হবে। এটাকে বলা হচ্ছে কি পজিটিভ সাইন কনভেনশন। এটা দিয়ে বুঝাইলো আমি যখন কাটবো, খেয়াল করেন এটা দিয়ে অনেক কিছু বোঝায়, অনেকগুলো জিনিস বোঝায়, যার কারণে আমি আপনাকে সহজ করার জন্য বোঝাচ্ছি। আমি যখন কাটবো, মনে করেন এই একটা বিম আমি কেটে দুই অর্ধেক করে ফেলাইছি। এটা কোন পার্ট? লেফট পার্ট। এটা কোন পার্ট? রাইট পার্ট। আমি যখন লেফট পার্ট নিয়ে কাজ করতে পারি, রাইট পার্ট নিয়ে কাজ করতে পারি। লেফট পার্ট নিয়ে যখন কাজ করব তখন আমার কোন তলটা দেখা যাচ্ছে? এই তলটা দেখা যায়, তার মানে এই তলটা দেখা যায়, এই সাইড থেকে দেখা যায় না, তার মানে আমাকে এই সাইন কনভেনশনটা ফলো করতে হবে। কোনটা? এইটা দেখা যায়, এই তলে কাটা বসছে। আপনি যখন এই দিক থেকে তাকাবেন কোন দিক থেকে তাকাতে হবে? এই সাইড থেকে তাকাতে হবে না, তার মানে এই দিক দিয়ে তাকাতে হবে। এই যে এটা আপনি যখন রাইট সাইড কাটলেন, কাটছেন কোথায়? এটা কাটছেন না, আপনি তাকাচ্ছেন এখন এই সাইড থেকে, তার মানে দেখতে পাচ্ছেন এই সাইডটা যেটা কাটছেন, কাটার পরে যেদিকে দেখতে হবে সেটাই হচ্ছে কি। আপনি যখন কাইটে আপনি যদি বলেন আমি এই সাইড থেকে দেখতেছি তাহলে দেখতে আসবে, এটা তো কখনো সম্ভব না। আমি কাটছি এই সাইডে, তাহলে দেখতে হলে এই সাইড থেকে দেখতে হবে। ওই পাশ থেকে দেখতে পাবো? স্যার এই পাশ থেকে দেখতে পাবো না স্যার, এই সাইড থেকে দেখতে পাবো। তাইলে আমাকে এটাই নিতে হবে, এটাই নিতে হবে। তাহলে আমি এখানে নিব কি? এই নিচে, এই ডানে এবং এই, বুঝা গেছে? আবার আমি যখন এটাকে নিব তখন খেয়াল করে দেখেন আমি এটা নিব। ওয়েদার সিটি বলবে তাহলে এদিকে এটা হচ্ছে কি উপরের দিকে, আর এটা হচ্ছে কি ক্লকওয়াইজ। বুঝা গেছে? তাহলে আপনি যেদিকে কাটে যেদিকে দেখবেন, যেই পার্টটা নেবেন সেই ফোর্সটা আপনাকে বসাতে হবে। দেখেন এই কনভেনশনটা এখানে ফলো করতে হবে।
বলতে পারছি? এখন আপনারা কাটেন। একটা জিনিস মনে করেন এরকম আছে, আপনি কাটলেন, কাইটে এই পার্টটা কাটছেন, তাহলে এখানে বসাইতে হবে কোন দিকে বলুন দেখি? এটা, তার মানে এদিকে, এদিকে এবং এদিকে, এই তো লেফট পার্ট নিলে এই সাইডটা রাইট সাইড দিয়ে দেখছি। লেফট পার্ট কাটা সাইড দেখতে হলে আপনাকে রাইট সাইড থেকে দেখতে হবে, আর আপনি যদি রাইট পার্ট নিয়ে করেন আপনাকে দেখতে হলে এই লেফট থেকে দেখতে হবে। এটাই হচ্ছে কি এখানে বোঝানো আছে একবার, মানে কল্পনা করতে হবে আমি বিপরীতে দাঁড়াই কি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কেননা আপনাকে কেটে তলটা দেখতে তো হবে, আপনি বাইরে চলতেছেন ভিতরের ফোর্স, তাহলে কাইটা আপনি দেখবেন না, যেই তলটা দেখতেছেন সেইভাবেই আপনাকে ফোর্সটা আপনাকে এখানে ধরতে হবে। বুঝা গেছে? আচ্ছা, আসেন আমরা ফার্স্টে যে অঙ্কটা করছিলাম, অথবা এভাবেই আসে, এটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আসে। এটা কি একটা সিম্পলি সাপোর্টেড বিম, রিঅ্যাকশন বের করা দেন শিখছেন? রিঅ্যাকশন বের করা শিখছেন না? রিঅ্যাকশন বের করলে দেখবেন যে এটা রিঅ্যাকশন আসতে অনেকটা এরকম করে দেখবেন, এটাই আসবে। করে দেখেন। আচ্ছা, এখন আপনাকে বললো find out internal forces at A একটা পয়েন্ট যেটা এখান থেকে 1 ফিট দূরে আছে, লেফট সাইড থেকে, which is 1 feet away from left support। বুঝতে পারছি? ইন্টারনাল ফোর্স বের করতে হবে কোথায় বলেন দেখি? এই যে এই পয়েন্টে। আমার ফার্স্ট কাজ কি? এক্সটার্নাল ফোর্স বের করে এভাবে রেডি করে রাখা, মানে যেটা আপনি এখন করে করলেন। এরপরে করতে হবে কি? এখানে কাটতে হবে, কেটে আমি একটা পোরশন রাখবো নাকি বাম সাইডে রাখতে পারি, ডান সাইডে রাখতে পারি, আমি বাম সাইডে রাখলাম। যা যা ফোর্স ওখানে আছে সমস্যা নেই, আপনি এটা করে দেন, ঠিক আছে? অ্যাপ্লাই এটুকু তো কাটা পড়লে এটুকুই দেখা যাবে নাকি? বাদ বাকিটুকু আমি কি করলাম? ফেলে দিলাম। এখানে আমার কি কি দিতে হবে? অ্যাক্সিয়াল ফোর্স সাধারণত সামেশন অফ আছে কি? অ্যাক্সিয়াল ফোর্স মোমেন্ট, বুঝছে? এটা হচ্ছে এই পয়েন্ট আর এটা হচ্ছে ছোট হাতের এই পয়েন্ট নাকি? ইন্টারনাল ফোর্স গুলো দিলেন। এখন আসেন আমার সব ফর্মুলা কি ছিল? সামেশন অফ এফ অফ এক্স, ডানে পজিটিভ ইকুয়াল টু 0, তাহলে ডান বাম বরাবর কি আছে খালি নাম্বার, এখানে পজিটিভ ইকুয়াল টু 0 হয়ে গেল। সামেশন অফ এফ অফ ওয়াই আপওয়ার্ড পজিটিভ ইকুয়াল টু 0, তাহলে উপর নিচ বরাবর কি কি ফোর্স আছে? 5 আর VA, 5 হচ্ছে কি প্লাস, VA হচ্ছে কি নিচের দিকে কাজ করতেছে না, মাইনাস 0, অতএব VA is equal to plus 5। বুঝতে পারছি? হইলো? এবার আসেন সামেশন অফ মোমেন্ট
at যেই পয়েন্টে কাটবেন ওই পয়েন্টে মোমেন্ট নেবেন, যেই পয়েন্টে কাটবেন ওই পয়েন্টে মোমেন্ট নেবেন, তাহলে সুবিধা এখানে ইন্টারনাল ফোর্স বের করার সময় যেই পয়েন্টে কাটবেন সেই পয়েন্টে মোমেন্ট নেবেন। তাহলে আমি কোন পয়েন্টে কাটছি? at এই পয়েন্টে কাটছি। clockwise positive equal to 0 নাকি? তাইলে এই পয়েন্টের সাপেক্ষে এটা কোন দিকে ঘুরে আসছে? 5 into 2 এই পয়েন্টের সাপেক্ষে, সরি 2 না 1 ফিট দূরে 5 into 1 এই পয়েন্টের সাপেক্ষে এই হাইটটা কত দূরে আছে? 1 ফিট। বুঝা গেছে? এখন কথা হচ্ছে কি এই পয়েন্টের সাপেক্ষে মাপছি ঘুরতেছে কোন দিকে? ক্লকওয়াইজ ঘুরতেছে না? খেয়াল করে দেখেন এই জায়গা পয়েন্টে এইটাকে সেন্টার করলে যে পয়েন্টে মোমেন্ট নিচ্ছে সেটা তো সেন্টার, তাহলে এই পয়েন্টে সেন্টার করলে এই অ্যারো চিহ্নটাকে ঘুরে নিয়ে আসলে কিভাবে ঘুরতেছে? ক্লকওয়াইজ প্লাস, ক্লকওয়াইজ তো আমি ধরলাম প্লাস। তারপর এখানে একটা নিজেই এই পয়েন্টের সাপেক্ষে এই ভি এ চলে গেছে পয়েন্টে, তাহলে কোনো মোমেন্ট নাই। এনে ওই পয়েন্টে চলে গেছে, এটা কোনো মোমেন্ট নাই, খালি এই একটা মোমেন্ট আছে, এই নিজেই মোমেন্ট, এর কোনো দূরত্ব দ্বারা বের করা ফাঁকা আছে নাই, তাইলে এটা এম এ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে মাইনাস, তাইলে মাইনাস ইকুয়াল টু 0। এম এর সাথে অনেকে জিজ্ঞেস করতে পারে দূরত্ব তো 0, এম এ তো ওই পয়েন্টে কাজ করতে হবে তো 0, ওর নিজেই মোমেন্ট, ওর কোনো দূরত্ব নাই, ওর মধ্যে বল ইনটু দূরত্ব গুণ করে ওইটা বুঝতে পারছি। আর ভি এ ওই পয়েন্টে চলে যাচ্ছে, এনেও ওই পয়েন্টে চলে যাচ্ছে, যার কারণে ওর কোনো মোমেন্ট নেই, আসতেছে না। এই কারণে শুধুমাত্র এই পাঁচেরটা আসছে আর এম এটা আসছে। বুঝা গেছে? এম এ ইনটু 0 দিলাম না কেন বলেন, আপনি বলেন এখানে যে এম এ ইনটু 0 দিলাম না কেন? এম এ তো মোমেন্ট মানে হচ্ছে ওর মধ্যে দূরত্ব গুণ করেই ওইটা মোমেন্টের মান, ওর কোনো দূরত্ব দিয়ে গুণ করতে হয় না, ও নিজেই মোমেন্ট, ও ওর মধ্যে অলরেডি ফোর্স ইনটু ডিসটেন্স করাই আছে। বুঝা গেছে? এটা মাইনাস হয়ে গেল, এই যেটা রাইট, এই পয়েন্টের সাপেক্ষে এটা উল্টা দিকে ঘুরতেছে, তাইলে এম এর মান কত আসতেছে? 5 কিপ ফিট, এটার ইউনিট হচ্ছে কিপ ফিট। বুঝা গেছে? মোমেন্টের মান কিপ ফিট আর শিয়ারের মান হচ্ছে কি কিপ। বুঝতে পারছি? এই পার্টটাই আপনারা করেন, আবার আপনারা এই এটা নেন 2 ফিট দূরত্বে, হ্যাঁ আমি আরো ক্লাস নিব, আমার আপনাদের থেকে আমার তারা বেশি, ঠিক আছে? আমি নিজে আপনাদের নেক্সট ক্লাস নিতে পারবো না, কারণ আমার একটু বাইরে যাওয়া হবে, তারপর আমি শেষ না করে পড়বো, ঠিক আছে? আপনাকে এখন এটা এই ক্লাসটাই করতে হবে, এখন আপনাকে করতে হবে হচ্ছে 2 ফিট দূরত্বে, ওই একই অঙ্ক করেন 2 ফিট দূরত্বে করেন, করতে গেলে বুঝতে পারবেন। ওই একই অঙ্ক, খালি আমি এখানে বলছিলাম ফাইন্ড আউট এ এট 1 ফিট না, এটা 2 ফিট করে আর সবাই এটা করেন 2 ফিট দূরত্বে।
এই মাত্র ইন্টারনাল ফোর্স থেকে তিনটাই বের করছি ইন্টারনাল ফোর্স থেকে আমি কিছুক্ষণ আগে অঙ্কে ইন্টারনাল ফোর্স খেয়াল রাখো মনে করেন এন এর মান বের হইছে এটা একটা आंसर বি এর মান বের হইছে এটা একটা आंसर এম এর মান বের হইছে এটা একটা आंसर এই যে তিনটা আননোন ছিল তিনটা आंसर হচ্ছে এই যে এই তিনটা বুঝা গেছে তাহলে এখন আমি আবার নতুন করে রাখতে পারবো না এখানে কত ভি আছে ভি আসলে হচ্ছে কি +5 ওই প্লাস দেওয়া লাগে না এটার মান আসলে 0 আর এটার মান আসলে হচ্ছে কি 550 এই হচ্ছে কি আমার ইন্টারনাল ফোর্সের ফ্রি বডি ডায়াগ্রাম ফাইনাল ফাইনাল মানে কি আপনার আউটপুট যেটা আপনার যেটা আননোন ছিল সেটাকে আপনি বের করলেন বুঝতে পারছি এইগুলাই তো আপনার আননোন ছিল এগুলাই তো বের করবেন ভিএ এমএ আর এনএ তিনটা ফোর্স ইন্টারনাল ফোর্স কয় ধরনের বললাম তিনটা এটার নাম কি বেন্ডিং মোমেন্ট এটার নাম কি শিয়ার ফোর্স এটার নাম কি নরমাল ফোর্স বা অ্যাক্সিয়াল ফোর্স বা নরমাল ফোর্স কলাম ডিজাইন করতে হয় কিসের জন্য নরমাল ফোর্স কি কলামের যে রডগুলো দেয় এটা কিসের জন্য ডিজাইন করি নরমালের জন্য আর বিমের যেগুলো ডিজাইন করি সেগুলো কিসের জন্য ডিজাইন করি বিমের ডিজাইন করি কিসের জন্য ওই ভি এবং এম এর জন্য মেইনলি রডগুলো দিচ্ছি মাইক্রো তবে কোথা থেকে জানেন এ এম থেকে আর টাইমার যেটা দিচ্ছি সেটা বের করতে হবে ভি থেকে এটা ডিজাইনের অঙ্ক ডিজাইন করা করবেন এই জিনিসই লাগবে ঠিক আছে তার মানে আমি সিরাপ যেটা ডিজাইন করব এটা করব শিয়ার থেকে মানে ভি থেকে আর পরে করতে গেলে ক্লাস মাইনাস দেন না কেন দেন দেন পরে ভুল করবেন হ্যাঁ হ্যাঁ বলেন ক্লাস মাইনাস দেন না কেন বলবেন যে ক্লাস মাইনাস পাই হচ্ছে কিসের মান এর মান 5 কিসে বলেন কি মানে এটাকে বলা হচ্ছে শিয়ার ফোর্সের মান 5 বেন্ডিং মোমেন্টের মান 10 আচ্ছা এবার করেন 5 ফিটে করেন 5 ফিটে 5 এ 5 করেন দেখি এবার আগে করেন না চললে মনে হবে আপনি করতে বললে 5 এ করেন 5 করেন দেখি পারেন আপনি আগে 2 এ করছেন 2 এই তো করেন আপনি 2 এ না 2 ফিট কে 2 এ শেষ করছে কে 2 ফিটে দেখে আপনি কি অবস্থা আপনি দুর্বল স্টুডেন্ট 5 ফিটে করব স্যার 5 এর জন্য তো স্যার কেন আপনারা খুব কম করতে দিল পাঁচে না 2 এ আপনারা কি বলছেন যে আপনি বলাবো ওই সাইনগুলো দিবেন প্লাস মাইনাস দিবেন প্লাস মাইনাস মান তো আছে আপনি 10 রাখতে ঠিক আছে মনে রাখবেন যে 10 এর মান 10 হ্যাঁ এটা কি এক্সট্রা আমার ওটা যা আছে তাই এখন আমি 5 থেকে কাটার সময় কি প্রবলেম হচ্ছে সেটা বলবো এক্স্যাক্টলি 5 ফিটে কাটার সময় 5 ফিটে কাটার সময় একটা প্রবলেমে পড়তেছে সবাই আর এটাও তো মাইনাস উপর থেকে তো ভার্টিক্যাল আমার ক্রস নামতেছে
আপনি 5 ফিটে কাটলে কি হবে? লোড কেটে যাওয়ার কথা। আপনি এখন খেয়াল করেন 5 ফিটে একটু সামান্য আগে যদি কাটেন, মানে 4.99 ফিট, তাহলে লোডটা আসে। আবার আপনি যদি 5 ফিটের সামান্য বেশিতে কাটেন 5.001, তাহলে এসে বলবেন। তাহলে আপনি কাটবেনটা কোথায়? সেন্টারে কাটার কোনো উপায় নেই। সেন্টারে কাটলে তো দূর থেকে হয়ে যাবে। লোড কাটা যাবে না, লোড কেটে পড়া যাবে না। 5 ফিট বেশি, 5 ফিটের কম। 4.9 এক্স্যাক্টলি। আপনাকে বলতে হবে 5 মাইনাস, কাটতে হবে 5 মাইনাসে, মানে 5 এর থেকে একটু কম। আরেকবার কাটতে হবে 5 প্লাসে, মানে 5 এর থেকে একটু বেশি। সেখানে কাটি লোডটা যেন থাকে। লোডটা যেন থাকে। তার মানে 5 এর যে জায়গায় কনসেন্ট্রেটেড লোড বা মোমেন্ট থাকবে সেইখানে কাটতে হলে লোডের একটু আগেও কাটতে হবে, একটু পরেও কাটতে হবে। দুই পাশে কাটতে হবে। দুইবারই করতে হবে। জাস্ট লেফট, জাস্ট রাইট। এই কারণে লেখা হয় 5 ফিট জাস্ট লেফটে কত? 5 ফিট জাস্ট রাইটে। জাস্ট লেফট মানে কি? 4.9999। হ্যাঁ, এইটাকে বলা হয় 5 মাইনাস, বলা যায় একই কথা। 5 জাস্ট লেফট তো একই। 0.5 আপনি যখন এখানে কাটবেন একটা প্রবলেম হচ্ছে যে লোডটা কাটা পড়ে যাচ্ছে। লোড আমার কাটা পড়া যাবে না। লোডকে যদি আমি রাখতে চাই তাহলে একটু ডানে অথবা একটু বামে কাটতে হবে। আর আপনি যদি একদম সেন্টারে কাটেন তাহলে লোডটাকে ছিঁড়ে দুই ভাগ করলে আপনি মাইনাস 0 যে করে দেখেন মাইনাস 0। ঠিক আছে? সো ওই জায়গাতে আপনি কিছু করতে পারবেন না, এবং আসলে ওখানে পয়েন্টের মান 0ই হওয়ার কথা। যখন ড্র করবেন তখন বুঝতে পারবেন এটা কি হচ্ছে। আপাতত আপনার নিয়ম হচ্ছে গিয়া 5 ফিট জাস্ট লেফট এবং 5 ফিট জাস্ট রাইট, এই দুই জায়গায় আপনাকে বের করতে হবে। এরকম কোনো ম্যাথ আসবে না আপনাদের পরীক্ষার জন্য, যে ম্যাথ আসবে এগুলা কোনো ম্যাথ না। এগুলা আপনাকে করতে হবে, ম্যাথের সাথে কোনো কি নেই, মানে এগুলা আপনাকে করেই আসতে হবে। বুঝতে পারছি? মানে এটা না করে আপনি ওই ম্যাথ করতে পারবেন। স্যার আমরা যদি ঠিক পরে করি তাহলে কি আমি এটাও নেব 10 ফিটটাও নেব? তাই তো হচ্ছে। তাই নিচ্ছি কিন্তু আসলে না। 5 ফিটের জাস্ট পরে করলে এবং 5 ফিটের জাস্ট আগে করলে দুইটা দুই রকম হবে। কি হবে দেখেন, জাস্ট 5 ফিটে কাটলে জাস্ট 5 ফিটে কাটলে 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। at 5 ফিট আমি যখন 5 ফিট জাস্ট লেফটে কাটলাম তখন কি লোডটা আসছে? আসে না। তখন এই 5 আসছে ঠিকই, এখানে একটা শিয়ার আসবে, এখানে একটা নরমাল ফোর্স আসবে, এখানে একটা মোমেন্ট আসবে। করলে দেখবেন বি এর মান আসে হচ্ছে কি আর সেকেন্ডটা দেখাবো না স্যার লোডটা? না, জাস্ট লেফটে কাটছে, আগে কাটছে 10 এর আগে কাটছে। আচ্ছা তাহলে তো আসবে না। এই বি এর বি 5 ফিট এন 5 ফিট 5 ফিট জাস্ট লেফট, জাস্ট লেফট, জাস্ট লেফট। ঠিক আছে? এই 5 ফিট এটাকে 5 মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। মানে 5 মাইনাস মানে 5 এর থেকে সামান্য কিছু আগে আগে বোঝা গেছে? 5 মাইনাস মানে পজিশন 5 এই কিন্তু সামান্য কিছু কম আছে। মাইনাস মানে কি? কিছু কম আছে, মানে 0.00000001 কম আছে। তাইলে এটার মান কত আসে? বি এর মান আসে হচ্ছে কি? অথবা আপনারা এত ক্রিটিক্যাল না করে আপনারা এগুলা যেভাবে করছেন সেভাবেই করেন। এগুলো আমি লেখা লিখে রাখবো। ঠিক আছে? আপনারা এটাকে এ দিয়ে করছেন না, এ দিয়েই করেন, সমস্যা নাই। 5 বি এর মান আছে দেখবেন পজিটিভ 5, এম এর মান আসবে হচ্ছে কি? 25 কি এটাই আসবে যদি আপনি জাস্ট লেফটে কাটেন। ঠিক একই ভাবে
হ্যাঁ কি পিটি দেবো জাস্ট রাইট এই তো আমার তো জাস্ট রাইটে তো অনেক লোকটা এই জাস্ট আমি রোল কাটছি 10 পিস 10 এর আগে কাটছি একবার 10 এর পরে কাটছি একবার তাহলে সামান্য আগে সামান্য পরে এই হিসাবে আসলে দূরত্ব পাচ্ছি তাইলে একবার 10 আসছে আর একবার 10 নাই এই ক্ষেত্রে হ্যাঁ ডিসটেন্সটা 5 ধরছি ডিসটেন্স 5.00000001 আছে এখন 0001 লাগে লোড নিয়ে মানে কি আপনি 5 এর একটু পরে কাটছেন এই জন্য লোড দিচ্ছেন আর 5 এর একটু আগে কাটছেন লোড পরে নেই কারণ আপনি লোডটা উপরে পড়ে গেছে সিম্পল হিসাব আপনি এক জায়গায় দাঁড়ায় আছে আপনি একটু আগে কাটছেন আমি নাই আবার পরে কাটছেন আমি আছি এই তো তাইলে এই ক্ষেত্রে দেখবেন সামেশন অফ f অফ y করলে আসবে হচ্ছে যে 5 minus 10 minus v equal to 0 অতএব v এর মান আসে হচ্ছে কি minus 5 k মোমেন্ট নেওয়ার সময় 5 into 5 minus 10 into সামান্য দূরত্ব 0 minus ma হ্যাঁ এই যে এই পয়েন্টের সাপেক্ষে এই 10 কোণ দিকে যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে আসলে ওখানে একটা দূরত্ব আছে 0.000001 দিলে করলে দেখবেন খুব সামান্য আসে ওটা বাদ ইকুয়াল টু 0 অতএব m এর মান আসছে হচ্ছে কি প্লাস 25 কি ঠিক এটা একটা आंसर এটা একটা आंसर আমি যদি এটা ফ্রি বডিটা এখন আঁকি তাহলে দাঁড়ায় হচ্ছে কি এই 5 এই 10 এখানে শিয়ারটা আসলে নিচে ধরছিলাম আমার আসছে आंसर মাইনাস তার মানে আসলে কাজ করতেছে উপরের দিকে 5 আর এটা ঠিকই আছে এটা 25 বুঝা গেছে এখানে নিচের দিকে কাজ করতেছে আর এখানে উপরের দিকে কাজ করতেছে একই পয়েন্টে নিচে কাজ করতেছে একই পয়েন্টে উপরে কাজ করতেছে আগে পরে কারণ তার মানে শিয়ারের মানটা কি হবে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে এখানে ছিল পজিটিভ এখানে হয়ে গেল কত নেগেটিভ শিয়ার কোড ডায়াগ্রাম যখন আসছেন দেখেন পজিটিভ থেকে হঠাৎ করে নেমে গেছে ওটাই আমি ডায়াগ্রাম নিয়ে আমরা পরে আলোচনা করব বাট এই হচ্ছে কি বেসিক নেগেটিভ হতে পারে আবার না হতে পারে যদি লোডের মান কম আসতো সেম হতে পারে পজিটিভ আসতে পারে বাট শিয়ারের একটা চেঞ্জ আসে আচ্ছা এবার আসেন যদি আমি এখন সামারি করি আপনারা আজকে কি কি শিখলেন আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস শিখছেন একটা হচ্ছে কি রিঅ্যাকশন কেমনে বের করবেন যে কোনো পৃথিবীর যে কোনো অঙ্ক করার জন্য আজকে থেকে না ওই মেকানিক্স থেকে আরম্ভ করে এখন পর্যন্ত একেবারে শেষ আরসি 1 2 3 পর্যন্ত যেই পর্যন্ত অঙ্ক করেন না কেন রিঅ্যাকশন আপনাকে বের করতেই হবে না আরো নতুন নতুন টেকনিক আসতে পারে বাট এখন পর্যন্ত স্ট্রাকচার 1 পর্যন্ত সেম রিঅ্যাকশন গেল এরপর ইন্টারনাল ফোর্স আপনাকে বের করতে হবে এটা আপনাকে আমি বেসিক দেখাই এইভাবে বের করতে হয় না বসে বসে আমি সারা দিন এক মিনিট পর পর খাইতে টোটালটার মধ্যে কোথায় কত আসছে এটা যদি বের করতে যাই তাহলে আমার সারা দিন লাগবে একটা মতো করতে তার মানে একটা টেকনিক কি আছে আমি এক দেখাই বলে দেবো কোথায় কত শর্টকাট এটার জন্যই ডায়াগ্রাম এটার জন্যই এসএস থেকে এমডি যেটাই আপনার মেথড টপিক ছিল হচ্ছে সলিড মেকানিক্স 1 এ আপনারা করে আসার কথা কিন্তু পারতেছেন না তার মানে আপনাকে এবার দেখতে হবে যে এই যে এখন আপনারা আসলে কাজটা করতে হচ্ছে কি প্রতি ফিটে বের করে
শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের মান জানতে হচ্ছে। এটাকে বলা হয় বেসিক মেথড। বুঝা গেছে? বেসিক মেথড মানে হচ্ছে কি আপনি এটা দিয়ে আপনি পৃথিবীর যত অঙ্ক আছে, যেই অঙ্ক আছে না কেন সব করা যাবে বেসিক মেথড। কাটবেন এটা বলবেন এর মধ্যে কত আছে, যে কোন জায়গায় কাটবেন ওই জায়গায় দরকার ওই জায়গায় দেবেন, কিন্তু আপনার তো অল থ্রু টোটাল দিনের মধ্যে লাগবে। তাহলে এখন একটা বুদ্ধি আছে কি বেসিক মেথডে গেলে পার্ট বাই পার্ট পদ্ধতি ফিটে ফিটে করেন, যেটা আমাদের আজকে হোম ক্লাস থাকবে 0 ফিট থেকে 10 ফিট পর্যন্ত প্রত্যেক ফিটে কাটবেন। 10 বার বের করতে হবে। 10 বার বের করতে হবে না, 11 বার বের করতে হবে, কারণ 5 এর মধ্যে আপনি ডাইনে বামে দুই জায়গায় বের করছেন। ঠিক আছে? ঠিক একই ভাবে যে জায়গায় জায়গায় লোড থাকে 0 ফিট যখন করবেন 0 ফিটের আগে তো দিন নাই, তাহলে লাগবে না, 0 ফিটে জাস্ট রাইটে লাগবে। আবার 10 ফিটের জাস্ট লেফটে লাগবে, জাস্ট রাইটে তো 10 ফিটের জায়গায় তো দিবি না, তার মানে টোটাল আপনার 11 বার বের করতে হবে। ঠিক আছে? আমি আপনাদের চার্টটা দিয়ে দিচ্ছি, আপনারা চার্টটা আগামী ক্লাসে ফুলফিল করে নিয়ে আসবেন। চার্টটা হচ্ছে কি অনেকটা এরকম, চার্টটা তোলেন। আপনার এর মান সবসময় 0 ই আসবে, ঠিক আছে? ওটা আমার লাগবে না। 0 তে জাস্ট লেফট, জাস্ট রাইট, জাস্ট লেফটে আপনার কিছুই আসবে না। আর 10 এর মধ্যে আছে জাস্ট লেফট, জাস্ট রাইট, জাস্ট রাইটে আপনার কিছুই আসবে না, কারণ ওদিকে কোনো বিমি নেই। আর 5 এর মধ্যে আপনার রাইট লেফট দুইটাই জাস্ট লেফট, জাস্ট রাইট, এখানে মান আছে, যেরকম আমার মান আসলো কত, জাস্ট লেফটে মান আসলো হচ্ছে কি পজিটিভ 5, জাস্ট রাইটে মান আসছে কত নেগেটিভ 5। শেয়ারের নাম্বার মোমেন্ট জাস্ট হ্যাঁ ওইটাই। আমি যে জায়গা বের করে দিছি ওই জায়গা দেখা দিচ্ছি। এই জায়গা বের করতে হচ্ছে +25, এই জায়গা বের করতে কত +25, আপনার এখানে বের করতে কত +10, এখানে প্লাস এই মাঝখানে যেগুলো ফাঁকা ফাঁকা জায়গা সেই ফাঁকা ফাঁকা জায়গাগুলো আগামী আছে। হ্যাঁ সেটা তো আমি জানি, আপনারা কাইটা কাইটা বের করে দেখেন 15 আসে নাকি। ফাঁকা ঘরগুলো পূরণ করার জন্য আমরা যেই ছবিগুলো আইকে করতে হবে এইগুলো দেখাইলাম, এই জিনিসগুলো আপনাকে কমপ্লিট করে নিয়ে আসতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন অল থ্রু আপনার দিনে কোথায় কি। এই সবগুলো আমি জানি না। আমি লিখে পাইছি, আপনারা কাটলে দেখবেন একই হবে, যা এক্সট্রা এসেছে সাইড তো এক্সেল কি আসছে হ্যাঁ কোনটা এক্সট্রা ওটা কাটা কাটে দিছে, ওখানে কিছু আসবে না, অথবা আপনারা যা খুশি করে আনেন, প্রবলেম করলে আমি সলভ করতে চাই। আপনি এখানে যা খুশি করেন, ওই জায়গাগুলো পূরণ করবেন কিভাবে জানি না, জাস্ট এই ছকটা আপনাকে পূরণ করে নিয়ে আসতে হবে। বোঝা গেছে? অঙ্ক তো করতে হবে, অঙ্ক না করে আপনি কি আপনার বলবেন যে আমি মুখস্থ বিদ্যা বসাই দিচ্ছি? 6 7 8 এগুলো জাস্ট লেফট জাস্ট রাইট লাগবে। ওখানে তো কোনো লোড নাই, আচ্ছা লোক আমার কম্পিউটার পড়ে ওই যে জায়গায় কনসেন্ট্রেটেড লোড থাকবে সেই জায়গায় যাবে। ঠিক আছে? যে জায়গাটায় শুধুমাত্র আমার কনসেন্ট্রেটেড লোড আছে, 0 তে আছে, 10 এ আছে আর 5 এ আছে, ওখানে দেখেন জাস্ট লেফট জাস্ট রাইট লিখছি, এছাড়া আর কোনো লিখিনি।
যে জায়গায় কনসোনেন্টের লোড থাকে তার আগে নিতে হয় এবং তার পরে নিতে হয় 6 7 8 এর -5 আসলে কি করে এটা করে দেখো করে দেখেন আমি তো ভুলে লিখে ফেলাইছি আমার এটা লিখে দেওয়ার কথা রাখেন এগুলো আপনারা বের করবেন এটা আমি ভুলে লিখেছি ঠিক আছে এই পর্যন্ত আপনারা করছেন আমি করাই দিলাম বাদ বাকিগুলো আপনারা করবেন যদি করতে পারেন তাহলে আপনাদের অনেক কিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কেনে জাস্ট রাইট তো স্যার শোর হ্যাঁ হ্যাঁ জাস্ট রাইট রাখছি জাস্ট রাইটে আসলে আপনি কাটার কিছু নাই একটা বিম আপনি বলতেছেন এই যে 10 ফিট জাস্ট রাইট আপনার কি কাটবেন না কিছু নাই খালি ফাঁকার উপর কোপাইতে হবে কিছুই নাই স্যার কিছুই নাই হ্যাঁ তো ওই জন্য এটা কেটে দিয়েছিলাম কিন্তু আমরা রাখতে বললাম রাখলাম সমস্যা করেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ Student dining hour. স্যার